হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের পর্যায় সারণীর লাস্ট লেকচার। আজকে একদম ছোট্ট একটা টপিক আগে আমরা কভার করব এবং তারপর আমরা 40টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব। তো বেশি দেরি না করে শুরু করা যাক, কারণ অলরেডি এখন 3:15 বাজে। এতক্ষণ আমি ফ্রি হয়েছি 3:15 সকালবেলার, ঠিক আছে, মানে ভোর হয়ে যাচ্ছে এখন প্রায়। তো এখন রেকর্ড করতে চালু করেছি, বেশি দেরি না করে শুরু করা যাক, নাহলে আমি ঘুমিয়ে পড়তে পারি। আচ্ছা, সবার প্রথমে টপিকটা কি? টপিকটা হচ্ছে আমাদের পর্যায় ও শ্রেণী সংখ্যা নির্ণয়, ঠিক আছে। সবার প্রথমে তো আমি একটা কথা বলি যে আমরা ইলেকট্রন বিন্যাস করবো, ঠিক আছে। তো আমি যদি স্টেপস লিখতে যাই, আমি যদি বলি যে স্টেপ কি কি থাকবে, দেখো স্টেপস আমরা ফলো করব। যে ফার্স্টে আমরা বার করব আমাদের ইলেকট্রন বিন্যাস। কি করব? ফার্স্টে আমরা ইলেকট্রন বিন্যাস বার করে নেবো। তারপর আমরা দেখবো যে তার শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে। শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে, তার বেসিসে ডিসাইড হবে আমাদের যে তার গ্রুপটা কি লিখবো আমরা, ঠিক আছে। এবং দেখবো যে তার মোট কক্ষ সংখ্যা কতগুলো আছে। মোট কক্ষ সংখ্যা কতগুলো আছে, তার বেসিসে ডিসাইডেড হবে যে সেটার পিরিয়ড বা পর্যায় কতগুলো হবে, ঠিক আছে। গ্রুপ মানে কি? গ্রুপ মানে হচ্ছে তার শ্রেণী, এবং পিরিয়ড মানে কি? পিরিয়ড মানে তার পর্যায়, ঠিক আছে। আচ্ছা, এইবার এইটা তো একদম সিম্পল যে যতগুলো আমাদের কক্ষ সংখ্যা হবে ততগুলোই আমাদের পর্যায় হবে। আর ইলেকট্রন সংখ্যা আমাদের শেষ কক্ষে কতগুলো আছে, অর্থাৎ তার যোজক ইলেকট্রন কতগুলো আছে, তার ভিত্তিতে আমি গ্রুপটা কিভাবে ডিসাইড করবো সেটা এক্ষুনি আমি দেখাবো। এবার ব্যাপারটা হচ্ছে, এটা আমি কাদের জন্য ভ্যালিড করছি? এটা আমি ভ্যালিড করছি কিন্তু Z <21 এর জন্য, ঠিক আছে। মানে 21-এর আগে অবধি, মানে 20 অবধি কিন্তু আমি এটা ভ্যালিড করছি, ঠিক আছে। তাহলে ততক্ষণই কিন্তু আমি এই জিনিসটা খাটাতে পারবো। যখন আমরা ক্লাস 11-এ উঠবো তখন কোয়ান্টাম নাম্বার দিয়ে তারপর আমরা অন্য পদ্ধতি শিখবো, যার মাধ্যমে আমি কিন্তু যে কারোরটা বার করতে পারবো, ঠিক আছে। তখন ব্লক সিস্টেমের মাধ্যমে ওটা শিখতে হবে। এখন এটা আমাদের ক্লাস 10 অবধি, ঠিক আছে। তো চলো আগে দেখে নিই যে আমাদের কি পর্যায় কি করে বার করব। তো যদি আমাকে পর্যায় সংখ্যা বার করতে বলে না, পর্যায় সংখ্যা মানে কোন পর্যায়তে আছে, ঠিক আছে। পর্যায় সংখ্যা বলা উচিত না, পর্যায় চিহ্নিতকরণ, ঠিক আছে। তো পর্যায় বলে দিই শুধুমাত্র। তাহলে পর্যায় বা পিরিয়ড যদি আমাকে বার করতে বলে তাহলে আমি কি করব? দেখো, পর্যায় বা পিরিয়ড বার করা একদমই ইজি, ঠিক আছে। তাহলে আমি কি বলবো? যে এইটা ইজ ইকুয়াল টু আমাদের মোট কক্ষ সংখ্যা। মোট কক্ষ সংখ্যা, যেটাকে পরবর্তীকালে তোমরা দেখবে যে এটা আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে মোট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা স্মল এন দিয়ে ডিনোট করি, সেটাকেই ধরি আমরা, ঠিক আছে। আচ্ছা, যেরকম এক্সাম্পল হিসেবে আমি কি করতে পারি? আমি ধরো একটা এক্সাম্পল লিখছি। এক্সাম্পল কি? এক্সাম্পল আমি নিচ্ছি আমাদের কার্বনের। কার্বন কত? 6। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো? 2,4। আচ্ছা, তাহলে কি একটা কে কক্ষ আছে, একটা এল কক্ষ আছে, অর্থাৎ মাঝখানে নিউক্লিয়াস, তারপর বাইরের একটা কক্ষ যার মধ্যে কি দুটো ইলেকট্রন রয়েছে, এটা কি আমাদের কে কক্ষ। তারপর বাইরে আরেকটা কক্ষ যার মধ্যে কি চারটে ইলেকট্রন রয়েছে, তাহলে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, চারটে ইলেকট্রন, তাই তো। তাহলে মোট কতগুলো কক্ষ আছে? মোট কক্ষ আছে আমাদের দুটো। তার মানে নিশ্চয়ই এর যে পর্যায়টা, এর পর্যায়টা কত হবে? পর্যায় হবে আমাদের 2। বোঝা গেল? আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। আরেকটা এক্সাম্পল কি? আরেকটা এক্সাম্পল নিয়ে হচ্ছে আমাদের নাইট্রোজেন। আচ্ছা, নাইট্রোজেন না, আমরা আরেকটু বড় দেখে নিই। নিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কত? 13। তাহলে 13 মানে কত? 2, 8, 3, অর্থাৎ এর কে কক্ষে আছে দুটো ইলেকট্রন, এল কক্ষে আছে 8টা ইলেকট্রন এবং এম কক্ষে আছে 3টে ইলেকট্রন। অর্থাৎ মাঝখানে নিউক্লিয়াস, প্রথমে কে কক্ষ, তারপর এল কক্ষ, তারপর আমাদের এম কক্ষ আছে। মোট 3টে ইলেকট্রন রয়েছে, মানে 3টে ইলেকট্রন কক্ষ রয়েছে। তাহলে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন। আচ্ছা, দ্বিতীয় কক্ষে কতগুলো আছে? 8টা ইলেকট্রন রয়েছে। আর তৃতীয় কক্ষে কি আছে? 3টে ইলেকট্রন রয়েছে আমাদের, এরকম, ঠিক আছে। তাহলে ইলেকট্রনগুলো কিন্তু ঘোরাফেরা করছে এরকম ভাবে। মোট কতগুলো কক্ষ দাঁড়ালো? 3টে কক্ষ। তার মানে এর পর্যায় কত? তার মানে এই যে অ্যালুমিনিয়াম, এর পর্যায় যদি আমি লিখতে যাই, এর পর্যায় হবে কিন্তু 3, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নাও না, চেক করে দেখো। দেখো অ্যালুমিনিয়াম কি 3 নম্বর পর্যায়ে? যে অ্যালুমিনিয়াম 3 নম্বর পর্যায়ে, দেখো তো অ্যালুমিনিয়াম পাচ্ছ কিনা। দেখো এই যে অ্যালুমিনিয়াম কিন্তু 3 নম্বর পর্যায়েতেই আসলো, এই যে এটা তো 3 নম্বর পর্যায়ে, তাই তো। আচ্ছা, আরেকটা কি দেখলাম? নাইট্রোজেন দেখলাম, তাই না? নাকি কার্বন দেখছিলাম, তাই তো। তাহলে কার্বন যদি আমি দেখি, তাহলে এই যে কার্বন, কার্বন কত নম্বর পর্যায়ে আছে? কার্বন দেখো 2 নম্বর পর্যায়েতেই কিন্তু আছে। তার মানে আমি কি ঠিক পথে হাঁটছি, ঠিক আছে। তাহলে সবসময় চেক করে করে দেখবে। আচ্ছা, এবার যদি বলে আমাকে কি বার করতে, এবার যদি আমাকে বলে শ্রেণী সংখ্যা বার করতে, মানে শ্রেণী কত, সেটা যদি আমাকে বার করতে বলে, শ্রেণী বা গ্রুপ বার করতে বলছে, তাহলে আমি কি করব? তাহলে দেখো আমাকে কি বার করতে হবে? তাহলে আমাকে বার করতে হবে যে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে। তাহলে আমি কি করব? তাহলে আমি দেখবো যে আমার শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে। তাহলে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা, তার ভিত্তিতে ডিসাইড হবে যে তার শ্রেণীটা আমি কি লিখবো, ঠিক আছে। আচ্ছা, এবার শ্রেণী দুরকম হতে পারে। শ্রেণী হতে পারে আমাদের আধুনিক, ঠিক আছে, মানে আমাদের নতুন পর্যায় সারণীতে কি। আর একটা হতে পারে আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণীতে। মেন্ডেলিভস পর্যায় সারণীতে আমাদের কি আসবে, ঠিক আছে। আচ্ছা, ধরো আমাদের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা আসলো 1, তাহলে আধুনিকে তার শ্রেণী কত হবে, গ্রুপ কত হবে? 1। এবং আমাদের মেন্ডেলিফের ক্ষেত্রে 1 নম্বর শ্রেণীকেই আমরা কি বলি? 1A বলি। চেক করে দেখো। দেখো আমাদের যে মেন্ডেলিফের পর্যায় সারণী, ওখানে আমাদের এখন যেটাকে 1 বলছি, আগে সেটাকে 1A বলা হতো। এখন যেটাকে 2 বলছি, আগে সেটাকে 2A বলা হতো।
এখন যেটাকে আমি 13 বলছি সেটাকে আগে 3b বলা হতো। এখন যেটাকে আমি 14 বলছি সেটাকে আমি 4b বলতাম। এখন যেটাকে আমি 15 বলছি সেটাকে আমি 5b বলতাম। এখন যেটাকে আমি 16 বলছি সেটাকে আগে কি আমি 6b বলতাম। যেটা 17 সেটা কি 7b। আর যেটা আমাদের 18 এখন আছে সেটা কিন্তু আগে আমরা কি সংস্করণ করার পর শূন্য শ্রেণী দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি মেন্ডেলিফের এটাই বলি তাহলে আমি ঠিক পথে হাঁটছি, এটাও ঠিক পথে হাঁটছি। আচ্ছা, যদি 2 হয় কক্ষ সংখ্যা, শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা যদি আমাদের 2 হয়, তাহলে আধুনিকে কি বলবো 2 এবং মেন্ডেলিফে কি বলবো আমি 2a। বোঝা গেল? এইবার যদি আমাদের 2 এর বড় হয়, অর্থাৎ আমার শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 2 এর থেকে বড় অর্থাৎ 3, তাহলে আমি 10 দিয়ে যোগ করব। তাহলে কত হবে? 10 আর 3 এ 13। তাহলে 13 নম্বরটাকে আমি কি বলতাম? 13 নম্বরটাকে আমি বলতাম 3b, তাই তো? আচ্ছা, যদি 4 হয় তাহলে কত হবে? 4 হলে 14, তাহলে এটাকে কি বলবো 4b। ঠিক আছে? আচ্ছা, যদি আমাদের 5 হয় তাহলে কি বলবো? 10 আর 5 তাহলে 15, তাহলে কি বলবো তখন 5b। ঠিক আছে? তার মানে কি করছি, যখনই আমাদের 2 এর থেকে বড় আসছে তাহলে কি হবে? সেটা 10 এর সাথে যুক্ত হবে। তাহলে কি 5 এর সাথে 10 যোগ করলে 15, আর সেটা কি হয় 5b। আচ্ছা, একইভাবে যদি 6 হয় তাহলে কত হবে? 16, তাহলে কি হবে 6b। আচ্ছা, যদি এরকম ভাবে 7 হয় তাহলে কি হবে? 7 এর জন্য, আচ্ছা পরের লাইনেই লিখি, 6 এর জন্য কি হবে তাহলে? 6 ও আমাদের 2 এর থেকে বড়, তাহলে কি লিখবো 6, 6 লিখবো না, কত 6 এর সাথে 10 যোগ করবো তাহলে 16। আর মেন্ডেলিফের ক্ষেত্রে আমার কি কত কত আসবে? তাহলে আসবে আমাদের 6b, তাই তো? যদি 7 আসে তাহলে কত হবে? তাহলে আমাদের শ্রেণী আসবে 17, এবং এটা কত হবে আমাদের 7b। আর যদি আমি এটা করি 8, তাহলে কত লিখবো? তাহলে 18। এবং 18 নম্বর শ্রেণীকে আমরা সংস্করণের পর মেন্ডেলিফে কত দিয়েছিলাম? শূন্য শ্রেণী দিয়েছিলাম। ঠিক আছে? এটা কিন্তু শূন্য শ্রেণী, ঠিক আছে? এটা জিরো। আচ্ছা, অনেকে ও ভেবে ফেলে। ঠিক আছে? তাহলে এবার এটাই আমাদের একদম স্মল টপিক ছিল। তো এর উপর জাস্ট আরো কিছু কোয়েশ্চেন করে নেওয়া যাক, মানে একটা এক্সাম্পল দেখলে ভালো হয়। তো এটাকেও একটা জাস্ট ডুপ্লিকেট স্লাইড করি, করে একটা এক্সাম্পল দেখিয়ে দিই। দেখো, আমি বলছি যে আমি এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক আছে? আমি এক্সাম্পল দেখাতে চাই। তো তার জন্য আমি কি করব? আমি দুটো এক্সাম্পল নেব। ঠিক আছে? তো এক্সাম্পল কি কি? প্রথমে ধরো, হুম, প্রথমে ধরো আমি এক্সাম্পল নিচ্ছি হচ্ছে আমাদের বোরনের। আচ্ছা, বোরনের তাহলে ইলেকট্রন বিন্যাস কত? বোরন হচ্ছে 5, তার মানে কত 2,3, তাই তো? আচ্ছা, শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? শেষ কক্ষে ইলেকট্রন রয়েছে 3। তাহলে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 3। তাহলে এর থেকে আমি এর আধুনিক শ্রেণী কি বার করতে পারি? আধুনিক শ্রেণী আমি বার করতে পারি যে 3 2 এর থেকে বড়, তার মানে 10 এর সাথে যোগ করব, তাহলে 13 নম্বর শ্রেণী। আর 13 নম্বর শ্রেণীকে আমরা কি বলি? 3b বলি, তাই তো? তাহলে এটা হয়ে গেল 3b। আচ্ছা, যদি আমি বোরনের জায়গায় আমি বলি হচ্ছে অ্যালুমিনিয়াম বলছি, তাহলে অ্যালুমিনিয়াম কত? 2 8 3। তাহলে এরও কিন্তু শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? এরও কিন্তু 3। তাহলে দেখো এর কত আসবে? তাহলে শেষ কক্ষে ইলেকট্রন আসছে আমাদের 3, তাহলে 3 যদি থাকে তাহলে কত আসবে? 13। আর 13 মানেই কি আমাদের 3b। তাহলে একবার চেক করে দেখো তো আমি ঠিক করছি কিনা। তাহলে চলো আমাদের পর্যায় সারণী খোলা যাক। তাহলে আবার আসলাম পর্যায় সারণীতে। দেখো, এই যে আমাদের বোরন, এই যে আমাদের কি আমাদের অ্যালুমিনিয়াম, দেখো আমাদের সেই 13 নম্বর গ্রুপেই আছে। আর 13 নম্বর গ্রুপকেই আমি কি 3b বলি। তাহলে এইভাবে কি আমি এগুলোকে বার করতে পারবো? অবশ্যই বার করতে পারবো। বোঝা গেল? আচ্ছা, এরকম আরো দুটো এক্সাম্পল করবে নাকি? চলো করে দেখা যাক। তারপর হচ্ছে আমাদের ফসফরাস। ফসফরাস কত? ফসফরাস হচ্ছে আমাদের 15। তাহলে যদি আমি এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হবে? 2 8 এ 10 আর তারপর 15, তাই তো? তাহলে 5, এটা যেটা আসছে এটা আমাদের কি সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা। তাহলে লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে? আমাদের 5টা আছে। তাহলে আমাদের আধুনিক শ্রেণী কত হবে? 10 এর সাথে 5 যোগ করলে 15। তাহলে এটা কত হবে? এটা আসবে আমাদের 5b। দেখো, এই যেটা 5 আছে না, ওটাকেই b এর সাথে লিখে দেবে যদি 2 এর থেকে বড় হয়, তাহলেই হবে। আর যদি 2 হয় তাহলে কি a লিখবে, তাহলে 1a 2a। আর তারপর থেকে যেগুলো আসছে সেগুলো কি, সেগুলো আমাদের বি করে লিখে দেবে। ঠিক আছে? যদি 3 হয় তাহলে 3b, যদি 4 হয় তাহলে 4b, যদি 5 হয় তাহলে 5b। ঠিক আছে? আমি তোমাদের সিলেবাসের কথা বলছি। আচ্ছা, তারপর 6 মানে কত? 6 মানে তাহলে 16, তাহলে কত লিখবো আমি তখন? 6b। তাহলে এর এক্সাম্পল কি আসতো দেখো তো? এর এক্সাম্পল আসতো হচ্ছে আমাদের, ধরো অক্সিজেন। অক্সিজেন কত? 8। তাহলে কত? 2,6। তাহলে লাস্ট কক্ষে কটা ইলেকট্রন? আমাদের 6টা ইলেকট্রন। দেখো, এই যে 6টা ইলেকট্রন, তার মানে কি 16 নম্বর শ্রেণী। আর কি আমাদের 6b হচ্ছে এর শ্রেণী। চেক করে দেখবে নাকি? চলো, ফসফরাস আর অক্সিজেন চেক করবো, তাই তো? তাহলে ফসফরাস, এই যে ফসফরাস, ফসফরাস কোন শ্রেণীতে আছে? দেখো 15 নম্বর শ্রেণী, 5b। দেখো তো আমার তাই এসছে কিনা? আমার তাই এসেছিল। আচ্ছা, অক্সিজেন, এই যে অক্সিজেন, দেখো 16 নম্বর শ্রেণী এবং 6b। ঠিক আছে? চলো চেক করে দেখা যাক যে তাই এসেছিল কিনা। চেক করে দেখি। দেখো তাই এসছে কিন্তু, 5b এবং 6b। ঠিক আছে? তো চলো এবার আমরা 50টা ভালো ভালো কোয়েশ্চেন বেছে এনেছি, সেই 50টা ভালো ভালো কোয়েশ্চেন করব, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান অ্যান্ড আ ওম্যান পারফেক্ট। চলো, প্রথমে পজ করবে, পজ করে নিজের থেকে ট্রাই করবে, তারপর আমরা সলিউশন দেখবে। প্রথমে কি বলছে? ক্ষার ধাতুগুলির পারমাণবিক আকারের সঠিক ক্রম লেখো। ক্ষার ধাতু বলেছে, তাই তো? ধাতু বলেছে তাহলে কি গ্রুপ 1। ক্ষার ধাতু মানে কি গ্রুপ 1। ক্ষার ধাতু বলেছে তাহলে হাইড্রোজেনকে বাদ দেবো, তাহলে কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। হাইলিনা কা রব সে ফারিয়ার, এফআর কেও বাদ দেবো, কারণ ওটা কি, ওটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়। এবার আমাকে বলছে আকার, তাই তো? তাহলে আমরা জানি যে ওপর থেকে নিচে যখন আমরা নামি তখন কি হয়? তখন আমাদের পারমাণবিক আকার বৃদ্ধি পায়। কেন? কারণ আমাদের ইলেকট্রন কক্ষ
কক্ষ তার কিন্তু আবির্ভাব ঘটে, তাই তো? তাহলে যত আমি ওপর থেকে নিচে আসছি তত কি নতুন ইলেকট্রন কক্ষের আবির্ভাব ঘটে, যার ফলে কিন্তু আকার বৃদ্ধি পায়। তাহলে যদি আকার বৃদ্ধি পায় তাহলে সব থেকে বেশি মানে বড় আকার কার? সব থেকে বড় আকার হচ্ছে আমাদের সিজিএম এর, আর সব থেকে ছোট আকার কার হবে? আমাদের লিথিয়ামের। তাহলে আমি লিথিয়ামকে কি খোঁচা দেবো, তাহলে লিথিয়াম সব থেকে বেশি খোঁচা খাবে আর সিজিএম সবার আগে থাকবে। তাহলে কি হবে? সিজিএম, তারপরে আসবে আমাদের রুবিডিয়াম, তারপরে আসবে আমাদের পটাশিয়াম, তারপরে আসবে আমাদের সোডিয়াম, তারপরে আসবে আমাদের লিথিয়াম। তাহলে কোনটা হচ্ছে এখানে, কোনটা হচ্ছে লিথিয়াম শব্দে বড় না কোনটা আমাদের? এখানে দেখবো সোডিয়াম। আচ্ছা সিজিএম আমাদের ধরেনি, তাহলে রুবিডিয়াম অবধি দেখতে হবে। তাহলে রুবিডিয়াম সব থেকে বড়, এই যে রুবিডিয়াম সব থেকে বড়, তারপর কে, তারপর এনএ, তারপর এলআই। তাহলে কি হবে? এইটা হবে। দেখো লিথিয়াম খোঁচা খাচ্ছে আর রুবিডিয়াম সবার আগে আছে, এখানে আমাদের সিজিএমটা অপশনে নেই। ঠিক আছে, তাহলে এই অবধি আমাদের কাজ চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সটটায় চলে আসি। নেক্সটটায় বলছে তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ধাতব ধর্মের সঠিক ক্রম লেখো। তৃতীয় পর্যায় বলছে, তাই তো? আচ্ছা, প্রথম পর্যায়ে কে থাকে? হাইড্রোজেন আর হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে কে থাকে? সেরকম ভাবে দেখবো আমি তৃতীয় পর্যায়ে কে থাকে, তাই তো? তার মানে পাশাপাশি দেখতে বলছে আমাকে। তাহলে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে আমার লাগবে না, তৃতীয় পর্যায়ে লাগবে। তাহলে হাই লি না, তাহলে তৃতীয় পর্যায়ে শুরু কার থেকে হয়? সোডিয়াম দিয়ে। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এরা কোথায় থাকে? আমাদের ৩ নম্বর পর্যায়ে থাকে, তাই তো? আচ্ছা, এবার দেখো আমাকে বলছে কি এদের মধ্যে ধাতব ধর্মের ক্রম। এবার আমরা জানি যে এটা তো পাশাপাশি আছে, তাহলে পাশাপাশি থাকলে কি হয়? পাশাপাশি যখন আমি বাম থেকে ডান দিকে যাই তখন আমাদের আকার কি হয়? আকার হ্রাস পায়। ঠিক আছে, উল্টো লিখে ফেলেছি। কি লিখবো? আকার আমাদের হ্রাস পায়। কেন? কারণ আমাদের নতুন কোনো কক্ষের আবির্ভাব ঘটছে না, কিন্তু আমাদের প্রোটন সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আকার যদি আমাদের কমতে থাকে তাহলে কি হবে? যত কাছাকাছি থাকবে তত টানার ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ এর কিন্তু ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এর কি হবে? ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর ইলেকট্রন গ্রহণ ক্ষমতা কে দেখায়? আমাদের অধাতু দেখায়। তার মানে কি বলতে পারি? যে আমাদের অধাতব ধর্ম কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। এমনিও চোখ দিয়ে দেখো এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আম থাকছে মানে কি এগুলো সব আমাদের ধাতু। তারপর সিলিকনটা কি আমাদের ধাতু কল্পের মতো, ঠিক আছে? সিলিকন কি আমাদের ধাতু কল্প। আর এই পাশের সবাই কি? এই পাশের সবাই হচ্ছে আমাদের অধাতু, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ঠিক আছে, তার মানে সিলিকনটা এখানে ব্রিজের মতো কাজ করলো, এখানকার মেটালিক ক্যারেক্টার আর এখানকার নন মেটালিক ক্যারেক্টারের মাঝখানে। ঠিক আছে, তাহলে আমাদের বাম থেকে যত ডান দিকে যাবো তত কি হবে? অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, এবং ধাতব ধর্ম কি হবে? ধাতব ধর্ম তাহলে আমাদের হ্রাস পাবে। তাহলে আমাকে বলছে ধাতব ধর্মের ক্রম, তাই তো? তার মানে সব থেকে কম ধাতব ধর্ম কার হবে? এখানে ক্লোরিনের। আর সব থেকে বেশি কার হবে? আমাদের সোডিয়ামের। তাহলে দেখবো যে সোডিয়াম সব থেকে বেশি কোথায় আছে। দেখো সোডিয়াম সব থেকে বেশি একমাত্র এখানে আছে। ঠিক আছে, আর সিলিকন এখানে কম দেওয়া আছে। তাহলে এই অবধি আমাকে চেক করতে বলছে। যদি চিহ্ন আমি এখানে বসাতাম তাহলে কেমন বসাতাম? তাহলে এরকম বসাতাম না, তাই তো? তাহলে এরকম বসাতাম আমি। ঠিক আছে, তাহলে কি এই দেখো আমাদের গটা অপশনে হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্নে চলে আসি। তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের হ্যালোজেন মৌল, তাই তো? হ্যালোজেন মৌল কাদেরকে বলছি? হ্যালোজেন মৌল হচ্ছে ফির, কাল, বাহার, আই, আন্টি, তাই তো? এবার এখান থেকে আমি আন্টিকে বাদ দিয়ে দেবো, কারণ আন্টি একদম ভালো না, আন্টি তেজস্ক্রিয়। ঠিক আছে, এবার উপর থেকে নিচে নামলে কি হয়? উপর থেকে নিচে নামলে আমাদের আকার বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পেলে তাহলে কি হবে? তড়িৎ ঋণাত্মকতা যেটা আছে, ঋণাত্মকতা মানে কি? টানার ক্ষমতা। যত আকার বেড়ে যাবে তত কি হবে? টানার ক্ষমতা কমে যাবে, কারণ দূরে দূরে চলে যাচ্ছে তো। তাহলে তখন কি হবে? তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কমে যাবে। তাহলে সব থেকে বেশি কার হবে? ফ্লুরিনের। আর আমরা জানি যে ফ্লুরিন কিন্তু আমাদের পুরো পর্যায় সারণীর সব থেকে বেশি, যার তড়িৎ ঋণাত্মকতা, যার সমযোজী বন্ধনে আবদ্ধ থাকাকালীন বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রন জোড়, সেই ইলেকট্রন জোড়কে টানার ক্ষমতা সব থেকে বেশি হয়। তাহলে এটা কি হবে? ফ্লুরিন শব্দে বেশি হবে। তাহলে লিখবো ফ্লুরিন, তারপর লিখবো ক্লোরিন, তারপর লিখবো ব্রোমিন, তারপর লিখবো আয়োডিন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের কি অর্ডার হয়ে যাবে। তাহলে এটা কার জন্য আছে? এটা দেখো একদম অপশন একেই আছে বোধহয়, তাই তো? FCl, Br, I, হ্যাঁ, তাহলে এটাতেই আছে। তারপরে কি আসছে? তারপর বলছে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার সঠিক ঊর্ধ্বক্রম লেখো। ঠিক আছে, দ্বিতীয় পর্যায় বলছে, তাহলে প্রথম পর্যায়ে আমাদের লাগবে না, দ্বিতীয় পর্যায়ে চলে আসি। তাহলে হাই লি, তাহলে আমার কি লিথিয়াম থেকে চালু আছে। তাহলে লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাই তো? বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড পর্যায়। আচ্ছা, এখানে কোথায় অবধি বলছে? এখানে আমার কার্বন অবধি লাগবে, তাহলে এইটুকুই লাগবে আমার শুধুমাত্র। আচ্ছা, বলছে এবার লিথিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন। আচ্ছা না, এগুলোও আছে। তাহলে কাকে কাকে দিয়েছে দেখো তো। আচ্ছা, পুরোটা চেক করি না। দেখো, আমি যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে কি হবে? আমি যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে কি হবে? দেখো আকার তাহলে আমাদের হ্রাস পাবে। আকার যদি হ্রাস পায় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে সব থেকে বেশি কার হবে? ফ্লুরিনের হবে। তাহলে চিহ্নগুলো কেমন দিতে থাকবো? চিহ্নগুলো তাহলে এরকম দিতে থাকবো। তাহলে আমাকে চেক করতে হবে যে কোনটা সঠিক। এবার এখানে লোচা কি হয়? লোচা হয় যে আমাদের যে নোবেল গ্যাস, নোবেল গ্যাসদেরকে আমরা প্রায় জিরো ধরি। কেন? কারণ ওরা কি সমযোজী বন্ধন করছে না তো, তাই জন্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখবো যে ফ্লুরিন শব্দে বেশি, এই যে ফ্লুরিন শব্দে বেশি, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন। দেখো এই যে এই অবধি দিয়েছে আমাকে। তাহলে কি এটা আমাদের অপশন খ কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপর আসি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে তৃতীয় পর্যায়ের মৌলগুলোর অক্সাইডের আম্লিক ধর্মের সঠিক ক্রম লেখো। আচ্ছা, সোডিয়াম, এখানে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন রয়েছে। তাহলে অ্যালুমিনিয়াম আর সালফার রয়েছে। তাহলে
সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। তাহলে পরপরই তো রয়েছে না, মাঝখানের মৌলগুলোকেও উধাও করে দিয়েছে। বাকি দেখো কি আমি বলতে চাইছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, তাহলে সে পরপরই তো ছিল, মাঝখানের এই দুটো লিখেনি, ঠিক আছে, তাই আমিও লিখছি না। আচ্ছা, তাহলে এরা রয়েছে কি সেই বাম থেকে ডান দিকেই রয়েছে। এবার বাম থেকে ডান দিকে গেলে কি হয়, বাম থেকে ডান দিকে গেলে আমাদের আকার কিন্তু হ্রাস পায়। আকার হ্রাস পেলে আমরা একটু আগেই কি বললাম, যে আমাদের অধাতব ধর্ম সেটা কি আমাদের বৃদ্ধি পায়, ঠিক আছে। অধাতব ধর্ম বৃদ্ধি পেলে কি হবে, আমাদের আম্লিক যে ধর্ম, সেই আম্লিক ধর্ম কিন্তু আমাদের বৃদ্ধি পাবে তাদের যে অক্সাইডের। তাহলে এখানে সেটাই বলেছে যে অক্সাইডগুলির কি আম্লিক ধর্মের পরিচয় দিতে। তাহলে অক্সাইডদের আম্লিক ধর্ম কি হবে, অক্সাইডের আম্লিক ধর্ম সেটা বৃদ্ধি পাবে বাম থেকে ডান দিকে গেলে। তাহলে ডান দিকে কি আছে, এস রয়েছে, আর একদম এদিকে কে রয়েছে, এন এ রয়েছে। তাহলে চিহ্নটা কেমন দেবো আমি, আম্লিকতার চিহ্ন দেবো আমি এরকম, তাই তো। তাহলে দেখো এখানে এস সবার আগে আছে, আর এটা সবার আগে রয়েছে, তাই তো। তাহলে এটা কি এদিক থেকে আগে আছে, এটা এদিক থেকে আগে আছে। তাহলে কি হবে, অপশন ক। বোঝা গেল আমার কথাটা? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন বলছে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে আয়নন শক্তির সঠিক ক্রম। আচ্ছা, তাহলে কি লিখবো, দেখো আমাকে ভাবতে হবে যে এটা কিভাবে থাকে। তাহলে ভাবো যে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম কোন জায়গায় থাকে। দেখো আমরা জানি যে আমাদের যদি গ্রুপ ওয়ানের কথাই আমি ভাবতে চাই, তাহলে সেখানে থাকে হাই লি না কা রব সে ফারিয়ার। দেখো এইখানে কিন্তু আমি এদেরকে একসাথে পেয়ে যাবো, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তার মানে এরা কিন্তু শ্রেণী বরাবর থাকে। তাহলে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে আমরা কি জানি, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে আমরা জানি যে আকার বৃদ্ধি পায়। তা আকার যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়, আয়নন শক্তি, আয়নন শক্তি তাহলে আমাদের কি হ্রাস পাবে, যত দূরে দূরে থাকবে তত কি টানতে গেলে কম শক্তি লাগবে, তাহলে ওই ইলেকট্রনটাকে বার করা কি সুবিধা হয়ে যাবে। তাহলে কি আমার প্রয়োজনীয় শক্তির পরিমাণ কমে যাবে, অর্থাৎ আয়নাইজেশন শক্তি বা আইই তার পরিমাণটা কমে যাবে। তাহলে সবথেকে কম কার হবে, পটাশিয়ামের, আর সবথেকে বেশি কার হবে, লিথিয়ামের। তাহলে খোঁচা কে খাবে, খোঁচা খাবে আমাদের পটাশিয়াম, তাহলে একে খোঁচা দেবো। তারপর কি সোডিয়াম খোঁচা খাবে কার থেকে, আমাদের লিথিয়ামের থেকে। তাহলে এটা কোথায় আছে, এটা আছে আমাদের এখানে লিথিয়াম, লিথিয়াম কে খোঁচা খাচ্ছে, খোঁচা খাচ্ছে পটাশিয়াম, এই যে আমাদের কি অপশন খ, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে, তারপর বলছে আমাদের বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলোর অক্সাইডের আম্লিক ধর্ম কি হয়। তো একটু আগেই আমরা দেখছিলাম যে যখন আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি তখন কি হচ্ছে, আমাদের আকার কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আকার হ্রাস পেলে কি হয়, আমাদের যে অধাতব ধর্ম সেই অধাতব ধর্মটা আমাদের বৃদ্ধি পায়। আর অধাতব ধর্ম বৃদ্ধি পাওয়া মানেই কি, মৌলদের যে অক্সাইডের ধর্ম, কি ধর্ম, আম্লিকতা ধর্ম। তাহলে মৌলদের অক্সাইডদের কি আম্লিকতা, সেটা কিন্তু আমাদের বৃদ্ধি পায়। তাহলে আম্লিকতা বা আম্লিক ধর্ম সেটা কিন্তু আমাদের বৃদ্ধি পায়। যার হবে অধাতব ধর্ম বেশি, তার অক্সাইডের আম্লিকতা বৃদ্ধি পায়। তাহলে আমি বাম থেকে ডান দিকে গেলে কি বলবো, যে আমাদের মৌলদের অক্সাইড ধর্ম বৃদ্ধি পায়। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন যেটা আমাদের বড় প্রশ্ন। এবারে এই প্রশ্নটা একটু খুব ভালো যদি কোনো স্কুলের কোয়েশ্চেন করে তাহলে সেখানে দিতে পারে কি, ক্ষার ধাতুগুলোর মধ্যে সিজিএম তীব্র বিজারক, কিন্তু আমাদের যদি জলীয় দ্রবণের কথা বলি তাহলে লিথিয়াম কেন সব থেকে ভালো বিজারক হয়ে যায়। দেখো যদি লিথিয়াম ও একটা ইলেকট্রন ছাড়তে পারে তাহলে কি হয়, ও লিথিয়াম প্লাস হয়ে যায়। এবং জলীয় দ্রবণে যদি আমি থাকি, আমি যদি বলি যে এটা অ্যাকুয়াসে আছে, তাহলে অ্যাকুয়াসে থাকলে কি হয়, এ খুব স্টেবল হয়, এ কি হয়, হাইলি স্টেবল হয়। কেন, কারণ এর যে হাইড্রেশন এনথালপি থাকে, সেই হাইড্রেশন এনথালপি কিন্তু খুব বেশি হয়ে যায়। আমি কি বলেছিলাম যে তিনটে ফ্যাক্টর আমাদের কাজ করে যখন আমি তার রিডিউসিং পাওয়ার মাপতে যাচ্ছি, ঠিক আছে, বিজারণ ক্ষমতা মাপতে যাচ্ছি। একটা হচ্ছে আমাদের সাবলিমেশন এনার্জি, একটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি, একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। তাহলে যেহেতু আমাদের অ্যাকোয়া স্টেটে যখন যায় তখন এর আকারটা এত ছোট হয়, যে আকার ছোট হওয়ার কারণে একে ঘিরে প্রচুর শক্তি নির্গত হয়। কেন, কারণ জলের অণুগুলো কি একে ঘিরে চলে আসে, ঠিক আছে। তো যেহেতু এরকম ঘিরে ধরে একে, তাই জন্য কি হয়, এটা স্টেবল হয়ে যায়, ঠিক আছে, খুব পরিমাণে শক্তি রিলিজ করে দেয়। তো যেহেতু এটা মানে সুস্থিত, তাহলে তুমি ভাবো যে তুমি ইলেকট্রন ছেড়ে সুস্থিত হতে পারছো, স্টেবল হতে পারছো, তাহলে তুমি চাইবে ছাড়তে। তার মানে আমি বলতে পারি যে এর ইলেকট্রন বর্জন ক্ষমতা কিন্তু খুব বেশি। এর যে ইলেকট্রন বর্জন ক্ষমতা সেটা খুব বেশি। তাহলে কারোর যদি ইলেকট্রন বর্জন ক্ষমতা খুব বেশি হয় তার মানে কি, তার মানে তার বিজারণ ক্ষমতাটা কিন্তু খুব বেশি। যখন জলীয় দ্রবণ আছে তখন কি আমরা লিথিয়ামকে বলবো যে সে সব থেকে ভালো বিজারক, কিন্তু যদি গ্যাসীয়র কথা বলি তাহলে বলবো যে সিজিএম এর আকারটা যেহেতু সবথেকে বড়, তাই কিন্তু সিজিএম সব থেকে ভালো বিজারক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে, আচ্ছা এটা ডিটেল এক্সপ্লেনেশন কিন্তু আমি আমার দিয়েছি কোন ভিডিওতে, আমাদের 3 নম্বর ভিডিওতে, ঠিক আছে। আচ্ছা, মানে আগের লেকচারে। তারপর কি, তারপর হচ্ছে আমাদের নিম্নের কোনটি পর্যায় 3 ও শ্রেণী 1 এ অবস্থিত। আচ্ছা, বলছে পর্যায় 3, তার মানে 3 নম্বর পর্যায়ে অবস্থিত, আবার 1 নম্বর শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে বলছে আমাদের পটাশিয়াম। আচ্ছা, আমি বার করে করে প্রথমে দেখাই, তারপর বলবো যে কি করে তোমরা তাড়াতাড়ি করবে পরীক্ষার সময়। পটাশিয়াম কত, পটাশিয়াম 19, তার মানে কত হবে 2 8 10 8 18, তারপর 1। তার মানে মোট কতগুলো আমাদের কক্ষ রয়েছে, মোট 4টে কক্ষ আছে, অর্থাৎ তার পর্যায় কত হবে, তার পর্যায় হবে নিশ্চয়ই 4, তাহলে হচ্ছে না, পর্যায় তো আমার 3 লাগতো। আচ্ছা, শ্রেণী কত হবে, শ্রেণী দেখো আমাদের লাস্ট কক্ষে ইলেকট্রন হচ্ছে একটা, তার মানে কি 1 হবে, তাহলে এটা কত হবে 1।
ঠিক আছে। আচ্ছা যদি ক্যালসিয়ামের কথা বলি, ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম হচ্ছে আমাদের 20, তাহলে কত হবে? 2 8 8 2, তাহলে এরও পর্যায় কত দাঁড়াচ্ছে? এর পর্যায় দাঁড়াচ্ছে আমাদের 2, আর শ্রেণী দাঁড়াচ্ছে কত? শ্রেণী দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের, যেহেতু 2 আছে তাই কি 2, কেন 2 আছে? কোথায় 2 আছে? এই যে শেষ কক্ষে আমাদের কি দুটো করে ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপর আমি কি বলছি? সোডিয়াম, সোডিয়াম আমি যদি করি তাহলে কত হবে? 2 8 1, কারণ সোডিয়ামের কত 11, তাহলে যদি 11 কে ভাঙাই তাহলে 2 8 1, তার মানে এর শ্রেণী কত আসছে? দেখো আমাদের লাস্ট কক্ষের ইলেকট্রন হচ্ছে একটা, তাহলে কি শ্রেণীও আমাদের একটা হবে। আর পর্যায় কত আসবে? দেখো পর্যায় মানে মোট কতগুলো কক্ষ আছে, তাহলে একটা দুটো তিনটে কক্ষ, 2 8 1 মানে কে এল এম, তাই তো? তাহলে কত হবে? এটা 3 হবে, তাহলে কি আমাদের এটা খেটে গেল। এবার পরীক্ষার হলে কি বসে বসে এতগুলো সবকটা বার করবো? যদি আমাদের লাস্ট অপশনে থেকে যায় বাই চান্স, তাহলে তো আমাকে আগের তিনটে ফালতু ফালতু করতে হবে। না, আমরা তো জানি যে কোনটা কি। তা আমাদের যে 3 নম্বর, 3 নম্বরে শুরু কি হয়? 3 নম্বর শুরু হয় হাইলি না, তাহলে সোডিয়াম দিয়ে শুরু হয়। আর আমাকে 1 নম্বরেই তো বলেছে, তাহলে তো সোডিয়ামই পেতাম। এটা তো কমন সেন্স না? তাহলে আমরা যখন পরীক্ষায় করবো তখন আমাদের পর্যায় সারণীতে কোথায় কে আছে সেটা কমন সেন্স কাজে লাগাবো, এরকম ভাবে বার করবো না এক একটা বসে বসে। তারপরে যদি না পারছো করতে, কোনো কারণেও তোমার মাথায় আসছে না, তাহলে তখন তোমরা করে নেবে এরকম। বাট যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা একদম মাথায় মাথায় মনে মনে করে নেবে, ঠিক আছে। আচ্ছা তারপরের প্রশ্ন কি আছে দেখা যাক। তারপরের প্রশ্ন বলছে পরমাণু ক্রমাঙ্ক 13। আচ্ছা, কারোর পরমাণু ক্রমাঙ্ক 13 আমি যেন জানিই না, আমি তো জানি যে পরমাণু ক্রমাঙ্ক 13 হচ্ছে অ্যালুমিনিয়ামের, ঠিক আছে। যাই হোক, বলছে কোন শ্রেণীতে অবস্থান করে। কোন শ্রেণীতে কি করে বুঝবো? 2 8 3 ইলেকট্রন বিন্যাস করব। শ্রেণী সংখ্যা তাহলে কত হবে? শ্রেণী মানে শ্রেণী কি করে বার করব? দেখো শ্রেণী আমাকে বলে দেয়নি কিছু, তার মানে কি আমি আধুনিকের কথা বলছি, ঠিক আছে। তাহলে যদি আমাকে শ্রেণী বার করতে বলে তাহলে কি করি? যে লাস্ট কক্ষের ইলেকট্রন আছে কতগুলো আছে? 3টে আছে, তাহলে তার সাথে কি সেটা যেহেতু 2 এর থেকে বড়, তাহলে 10 যোগ করতে হবে, তার মানে 13, তাহলে আধুনিক পর্যায় সারণীতে কি এটা 13তে আছে। আর যদি এটা আমি বলি যে আমার মেন্ডেলিফের পর্যায় সারণীতে কততে থাকবে, তাহলে কি বলবো? তাহলে বলবো আমাদের 3b। 2 এর থেকে বড় থাকলে কি করবি? আমরা 2 বসিয়ে দিবি, তাই তো? কখনো যেহেতু একদম রাত হয়ে গেছে মাঝে মধ্যে, মানে মাথা কাজ করছে না, তো তখন কখনো তুই হয়ে যাচ্ছে, কখনো তুমি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমাদের অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আচ্ছা তারপর কি? তারপর হচ্ছে 11 নম্বর প্রশ্ন। তারপর 11 নম্বর প্রশ্ন কি? 11 নম্বর প্রশ্ন হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 15, তাই তো? 15 নম্বর 15 যে পরমাণু ক্রমাঙ্ক আছে সেটা তোমরা জানো? আমি জানি যে ফসফরাস, ঠিক আছে। তো করে দেখি তাহলে কত হবে? 2 8 5, তাহলে মোট কতগুলো কক্ষ আছে? মোট আছে 3টে কক্ষ, তাই তো? তাহলে পর্যায় সংখ্যা কত হবে? পর্যায় সংখ্যা হবে তাহলে 3টে। আর যদি শ্রেণীর কথা বলি তাহলে শ্রেণী মানে কি? শ্রেণী মানে হচ্ছে লাস্টে কতগুলো ইলেকট্রন রয়েছে, তাহলে 5টা আছে, 2 এর থেকে বড়, তাহলে 2 এর থেকে বড় হলে আমি কি করবো? 10 এর সাথে যোগ করবো, তাহলে 10 যোগ 5 মানে 15, তাহলে আমার শ্রেণী সংখ্যা কত আসতো? 15, এবং পর্যায় সংখ্যা কত আসতো? আমাদের 3 আসতো। বোঝা গেল? আচ্ছা তারপর কি বলছে? সর্বাধিক আকার বিশিষ্ট মৌল। দেখো তাহলে অপশনগুলোকে ভাবতে হবে, যে অপশনদের মধ্যে তুলনা করতে হবে তো। তাহলে হাই লি না কা এইসব আছে, তাই তো? তার মানে কি নিশ্চয়ই আমি এখান থেকে বুঝে যাচ্ছি যে এরা কিন্তু আমাদের একটা শ্রেণীতে রয়েছে, তাহলে হাই লি না কা রাবসে ফারিয়ার ওই গ্রুপ ওয়াইজ আছে কিন্তু এটা। তাহলে ওপর থেকে নিচে আমি যখন যাই, ঠিক আছে, চিনো আবার এদিকে মুখ হয়ে গেল কেন? তাহলে ওপর থেকে নিচে আমি যখন যাই তখন কি হয়? তাহলে আকার আমাদের বৃদ্ধি পায়। তাহলে আকার যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কাকে কাকে চাই? আমাকে হাই লি না কা এই চারজনের মধ্যে চেয়েছে, তাই তো? তাহলে উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পাবো, তাই তো? তাহলে সবচেয়ে নিচে কে আছে? নিচে আছে আমাদের পটাশিয়াম, তাহলে সবচেয়ে বড় কি হবে? আমাদের পটাশিয়াম। বোঝা গেল? আচ্ছা তারপর কি বলছে? তারপর বলছে চতুর্থ পর্যায়ে মৌল সংখ্যা কত। এবার তোমার পরীক্ষায় চতুর্থ জায়গায় তৃতীয় চাইতে পারে, পঞ্চম চাইতে পারে। তার জন্য আমি একটা ট্রিক্স বলছি, মানে ট্রিক কিছু না, বা অনেকে ম্যাজিক নাম্বার বলে, ঠিক আছে। তো ট্রিক কিছুই না, পড়বে 2 8 8 18 18 32 32, ঠিক আছে। এবার এই লাস্টেরটা 32-এর জায়গায় অসম্পূর্ণও বলতে পারো তুমি, ঠিক আছে, তোমার ইচ্ছা। কেন? দেখো প্রথম পর্যায়ে কি মানে মৌল সংখ্যা হচ্ছে দুটো, তারপর 8টা, তারপর 8টা, তারপর 18টা 18টা, তারপর 32টা, তারপর 32 বলতে পারো বা অসম্পূর্ণ বলতে পারো, ঠিক আছে। তার মানে আমাকে যদি বলে যে প্রথম পর্যায়ে কতগুলো মৌল আছে, এটা কি? এগুলো হচ্ছে পর্যায়, ঠিক আছে। আর এগুলো কি? এগুলো হচ্ছে মৌল সংখ্যা, এগুলো হচ্ছে মৌল সংখ্যা। তাহলে প্রথম পর্যায়ে দুটো, দ্বিতীয় পর্যায়ে 8টা, তৃতীয় পর্যায়ে 8টা, চতুর্থ পর্যায়ে 18টা, পঞ্চম পর্যায়ে 18টা, ষষ্ঠ পর্যায়ে আমাদের 32টা, এবং সপ্তম পর্যায়ে আমাদের অসম্পূর্ণ বা 32টা। এখানে চেয়েছে কি? চতুর্থ পর্যায়ে। চতুর্থ পর্যায়ে কতগুলো থাকে? 18টা। তাহলে কি হবে? অপশন গ। আচ্ছা তারপরের প্রশ্নে আসি। তারপর বলছে আমাদের হ্যালোজেন মৌলের জারণ ধর্মের ক্রম। হ্যালোজেন মৌল কি? তীর কাল বাহার আই আন্টি, তাই তো? আন্টিকে হাঁটিয়ে দাও। আচ্ছা উপর থেকে নিচে গেলে কি হয়? উপর থেকে নিচে গেলে আমাদের আকার বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পেলে কি হবে? ইলেকট্রন বর্জন ক্ষমতা বেশি হবে। তাহলে ইলেকট্রন বর্জন ক্ষমতা যদি বেশি হয় তাহলে কি হবে? বিজারণ ধর্ম বেশি হবে। তাহলে যদি বিজারণ ধর্ম বেশি হয় তাহলে কি হবে? জারণ ধর্ম কম হবে। তাহলে কি হবে? জারণ ধর্ম কম হবে, ঠিক আছে। যত আকার বেড়ে যাবে তাহলে কি হবে? ধরে রাখতে পারবে না ইলেকট্রনকে বেশি, তাহলে কি হবে? ইলেকট্রনটা সহজে বেরোতে পারবে, অর্থাৎ ইলেকট্রন বর্জন ক্ষমতা বৃদ্ধি পাবে। আর ইলেকট্রন বর্জন ক্ষমতা বেশি হলে কি হবে? বিজারণ ধর্ম বেশি হবে। আর বিজারণ ধর্ম যদি বেশি হয় তাহলে কি হবে? জারণ ধর্ম কম হবে। তাহলে সব থেকে কম কার? আয়োডিনের, তাহলে এই খোঁচা খাবে। আর সবথেকে বেশি কার? আমাদের ফ্লুরিনের। তাহলে আমি কি লিখবো? ফ্লুরিন
আর সব থেকে খোঁচা খাবে কে? খোঁচা খাবে হচ্ছে আমাদের আয়োডিন। তাহলে FCl Br I, তাই তো? তাহলে এরকম হবে আমাদের অর্ডার। তাহলে খোঁচা কে খাচ্ছে? খোঁচা খাচ্ছে আয়োডিন। এই যে খোঁচা খাচ্ছে আয়োডিন, কিন্তু এখানে দেখো ক্লোরিন আগে নেই, তাহলে এটা হবে না। এই যে আয়োডিন খোঁচা খাচ্ছে আর ফ্লুরিন আগে আছে, তারপর Cl Br, তাহলে বিআরটা আগে আছে এখানে। তাহলে কি হবে? অপশন ক হবে এখানে সঠিক। এই যে FCl Br I, দেখো এখানে কিন্তু আমাকে প্রত্যেকটা চেক করতে হচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে চোখ কান খোলা রেখে কিন্তু আমাদেরকে এমসিকিউ করতে হবে। তারপর কি? তারপর হচ্ছে আমাদের সন্ধিগত মৌল কোনটি। আচ্ছা, সন্ধিগত মৌল দেখো, সন্ধিগত মৌল তোমাদের যা আসবে, ঠিক আছে, রিমেম্বার, তোমাদের যা আসতে পারে আমি বলে দিচ্ছি। দেখো আমাদের আসবে কত? Z = 21 থেকে 30, ঠিক আছে? সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তা আমি বলেছিলাম মনে রাখতে, কি? স্ক্যানাডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এগুলো আসতে পারে। আচ্ছা, আর কি আসতে পারে? আর আসতে পারে আমাদের গ্রুপ 11। কি আসতে পারে? গ্রুপ 11। গ্রুপ 11 থেকে থাকে, গ্রুপ 11 থেকে কন, আগে, আয়া। এছাড়া কি আসতে পারে? এছাড়া আসতে পারে আমাদের পিটি আসতে পারে, প্লাটিনাম। আচ্ছা, আর কি আসতে পারে? আর আসতে পারে আমাদের এইচজি। আবার এই এইচজির যে গ্রুপটা আছে, ZnCdHg, এটা কি? এটা হচ্ছে আমাদের গ্রুপ 12, ঠিক আছে? লিখে দিই একবারে। এটা কি? এটা হচ্ছে আমাদের গ্রুপ 12। তাহলে এটাও আসতে পারে। তাহলে এই কটার মধ্যে থেকেই তোমাদের আসবে সন্ধিগত মৌলের এক্সাম্পল, ঠিক আছে? এইবার এই যে গ্রুপ 12, এটা কি আদৌ সন্ধিগত মৌল? না, ঠিক আছে? কিন্তু তোমাদের বইতে কিন্তু এটা থাকতে পারে, তাই আমি লিখে দিলাম এটা, ঠিক আছে? কারণ তোমাদের বইতে কিন্তু ডিস্টিংগুইশ করা নেই সন্ধিগত মৌল এবং ডিব্লক মৌলের মধ্যে। তাই বাই চান্স কিন্তু তোমরা পেতে পারো ZnCdHg কে। কিন্তু আদতে ZnCdHg কি আমাদের সন্ধিগত মৌল? না, এরা ডিব্লক মৌল, কিন্তু সন্ধিগত মৌল নয়। আমি কিন্তু বুঝিয়েছি ভালো করে, ঠিক আছে? কেন হয় সেটাও বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এর মধ্যে থেকে কোনটা আমি দেখছি? এর মধ্যে থেকে আমাদের সিআর দেখতে পাচ্ছি আমি এখানে। কই সিআর? এই যে সিআর, ঠিক আছে? তাহলে সিআর কি? একটা সন্ধিগত মৌল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে? আয়নন শক্তি সর্বাধিক কার? আচ্ছা, আগে ভাবি যে এরা কোথায় আছে। হিলিয়াম, হাইড্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আচ্ছা, হাইড্রোজেন আর এ পাশে থাকে হিলিয়াম। আচ্ছা, ক্যালসিয়াম কোথায় থাকে? হাইড্রোজেন, হিলিয়াম, এখানে লিথিয়াম, হাইড্রোজেনের নিচে লিথিয়াম, তারপর থাকে বেরিলিয়াম, ঠিক আছে? বেরিলিয়াম, বেটা মাঙ্গে কার, তাহলে বেটা মাঙ্গে কার, এরকম ভাবে থাকে। তাহলে এরকম ভাবে আমাকে ভাবতে হবে যে আমাদের পর্যায় সারণীতে কে কোথায় থাকছে। দেখো, এটা প্রথম পর্যায়, একদিকে থাকে কি আমাদের 1 নম্বর পর্যায়ে হাইড্রোজেন, আর এদিকে থাকে হিলিয়াম। তারপর 2 নম্বর পর্যায়ে থাকে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর এরকম ভাবে চলতে থাকে। তারপর 3 নম্বর পর্যায়ে থাকে বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম, তার নিচে থাকে আমাদের ক্যালসিয়াম। এবার বলছে যে আমাদের আয়নন শক্তিটা চেক করতে। দেখো, আমরা এবার জানি যে আমি যদি বাম থেকে ডান দিকে যাই, তাহলে আমাদের আকার কি হবে? আকার তাহলে হ্রাস পায়। আর আকার যদি হ্রাস পায়, তাহলে আয়নন শক্তি কি হবে? আয়নন শক্তি তাহলে বৃদ্ধি পাবে। তাহলে আমাকে সবসময় কিন্তু ডান দিকে যেতে হবে, নিচে নামলে হবে না। কারণ নিচে নামলে কি হচ্ছে? তাহলে নিচে নামলে তাহলে আমাদের আয়নাইজেশন শক্তি কমে যাচ্ছে, কারণ ডান দিকে গেলে কি হচ্ছে? আমাদের আয়নাইজেশন শক্তি বেড়ে যাচ্ছে। তাহলে আমি ডান দিকে যাবো সবসময়। বলছে সর্বাধিক, বলছে তো, তাহলে কি আমি ডান দিকে যাবো। তাহলে ডান দিকে কে পড়ে আছে? ডান দিকে পড়ে আছে আমাদের হিলিয়াম। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমাদের হিলিয়াম। আর এমনিও মনে রাখবে যে হিলিয়াম কিন্তু আমাদের পুরো পর্যায় সারণীতে সব থেকে বেশি আয়নন শক্তি সম্পন্ন মৌল, ঠিক আছে? আর সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে, সেটা হচ্ছে আমাদের ফ্লুরিন, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা কত? দেখো, চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা বলছে। আচ্ছা, প্রথম পর্যায়ে কে থাকে? হাইড্রোজেন, আর এদিকে হিলিয়াম, ঠিক আছে? দ্বিতীয় পর্যায়ে কে থাকে? লিথিয়াম থেকে শুরু করে বাদ বাকি। তৃতীয় পর্যায়ে কে থাকে? সোডিয়াম থেকে শুরু করে বাদ বাকি। চতুর্থ পর্যায়ে কে থাকে? এইবার চতুর্থ পর্যায়টা আমাকে ভাবতে বলেছে, তাই তো? দেখো, চতুর্থ পর্যায়ে কারা থাকে? চতুর্থ পর্যায়ে হাইলি না কা, তাহলে পটাশিয়াম দিয়ে চালু হয়। তারপর, সরি, পটাশিয়ামের পর কি থাকে? পটাশিয়ামের পর থাকে হচ্ছে আমাদের ক্যালসিয়াম, তাই তো? তাহলে পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর স্ক্যানাডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, ঠিক আছে? তারপর আবার চলছে, ঠিক আছে? তাহলে এরা কিন্তু আমাদের ডি ব্লক এলিমেন্ট বা সন্ধিগত মৌল। তাহলে এরা কি? এরা হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্ট বা ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল। কিন্তু প্রশ্ন হচ্ছে, জেডেন কি একটা সন্ধিগত মৌল? না, তাহলে জেডেন কিন্তু আমাদের ট্রানজিশন এলিমেন্ট না, ঠিক আছে? ট্রানজিশন এলিমেন্ট এ কিন্তু নয়, ঠিক আছে? এ ডিব্লক মৌল, কিন্তু সন্ধিগত মৌল না। তাহলে একে বাদ দিয়ে ধরবো। তার মানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন রয়েছে। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে আমাদের 9 জন। কিন্তু আমাদের টেক্সট বুক হিসেবে যদি আমরা ধরি যে জেডেন একটা সন্ধিগত মৌল, তাহলে কিন্তু এটার উত্তর 10ও হতে পারে, ঠিক আছে? তা আমি কিন্তু বলে দিলাম। সত্যি কোনটা? সত্যি হচ্ছে আমাদের 9। কিন্তু বাই চান্স যদি অপশনে দেখো 9 নেই, 10 আছে, তাহলে তখন আমরা কত মার্ক করব? তখন আমরা 10 মার্ক করব, ঠিক আছে? কারণ আমাদের বইতে অনেক কিছুই ভুল থাকে, সেরকমই এটা একটা ভুল, যেখানে কিন্তু আমাদের মেনশন করা নেই যে ZnCdHg একটা সন্ধিগত মৌল নয়, বরং আমাদের লেখা আছে যে 3 থেকে 12 নম্বর গ্রুপ নাকি সন্ধিগত মৌল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়া যাক তাহলে, চলো। 18 নম্বর প্রশ্ন কি বলছে? চ্যালকোজেন মৌলগুলোর শ্রেণী সংখ্যা কত? দেখো, আমরা কি জানি যে চ্যালকোজেন মৌল কারা?
ও স্টাইল সে তেল পলিশ, এটা কোথায় থাকে? এরা থাকে হচ্ছে আমাদের 16 নম্বর শ্রেণীতে, তাই তো? তাহলে কি হবে? এটার একটারও অপশন হবে না। তারপর হচ্ছে আমাদের ক্ষারীয় মৃত্তিকা মৌলদের শ্রেণী সংখ্যা কত? আচ্ছা, ক্ষারীয় মৃত্তিকা মৌল, তাই তো? ক্ষারীয় মৃত্তিকা মৌলকে বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি, এটা কি? এটা হচ্ছে তেজস্ক্রিয়। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের 2 নম্বর, তাহলে এটা কি হবে? 2 নম্বর। ঠিক আছে, তারপর কি আছে? তারপর বলছে একটি শ্বাসরোধকারী মৌল। শ্বাসরোধকারী মৌল কাদের বলি? নিকটোজেনদের বলি। কি বলি? নিকটোজেন। কে থাকে? নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সবাই ভিখারি। ঠিক আছে, এটা কত? এটা হচ্ছে আমাদের 15 নম্বর গ্রুপ। ঠিক আছে, আচ্ছা 15 নম্বর গ্রুপে বলছে যোজক ইলেকট্রন সংখ্যা কত? যোজক ইলেকট্রন মানে কি? লাস্ট কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে। দেখো নাইট্রোজেন হচ্ছে 7, ফসফরাস হচ্ছে 15, ভাগ করে দেখো, 2 কমা কত? 2 আর কমা 5, তাই তো? 7 বানাতে হবে তো, তাহলে 2,5। যদি 15 বানাতে হয় তাহলে 2, 8, 5, তাহলে শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? আর 5টা করে ইলেকট্রন রয়েছে। তাহলে শেষ কক্ষে বা যোজক কক্ষে কতগুলো ইলেকট্রন? 5টা করে ইলেকট্রন। তাহলে কি হবে? আমাদের ঘ হবে। আর আমরা জানি কি শ্রেণী বরাবর প্রত্যেকেরই কিন্তু যোজক কক্ষের ইলেকট্রন সংখ্যা সমান হয়, তাহলে প্রত্যেকেরই কিন্তু 5টা করে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে? আধুনিক পর্যায় সারণীতে মোট আবিষ্কৃত মৌলের সংখ্যা কত? আধুনিক পর্যায় সারণী বলেছে, তাহলে মোট আবিষ্কৃত কত? 118টা। এর মধ্যে ন্যাচারাল কতগুলো বা প্রাকৃতিক কতগুলো? ন্যাচারাল বা প্রাকৃতিক কতগুলো? আমাদের সেটা কিন্তু 92টি। আর যদি কৃত্রিম বলি বা আর্টিফিশিয়াল বলি বা সিনথেটিক বলি, নামগুলো মনে রাখতে হবে কিন্তু। আর্টিফিশিয়াল নামগুলো কিন্তু বাংলায় লিখে আসতে পারে, বা আমাদের সিনথেটিক, সিনথেটিক বা মনুষ্য সৃষ্ট, সেটা তাহলে কত? 118 থেকে বাদ দাও, তাহলে দেখো আসবে আমাদের 26টি। ঠিক আছে, 26টি। ঠিক আছে, আচ্ছা তারপর তারপর হচ্ছে আমাদের বলছে বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্র পর্যায় সারণীর কোন মৌল অবধি সঠিকভাবে প্রযোজ্য ছিল? হালকা মৌলদের জন্য, অর্থাৎ Z ইজ ইকুয়াল টু 20, অর্থাৎ আমাদের ক্যালসিয়াম অবধি কিন্তু এটা প্রযোজ্য ছিল। তাহলে কি হবে? অপশন খ। তারপর তারপর বলছে মেন্ডেলিভ যখন পর্যায় সারণী প্রকাশ করলো তখন কতগুলো মৌল আবিষ্কার ছিল? তাহলে তখন ছিল কিন্তু 63টা মৌল, আমাদের নোবেল গ্যাস কিন্তু ছিল না। তাহলে নোবেল গ্যাস কিন্তু অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে, নোবেল গ্যাস কিন্তু তখন অ্যাবসেন্ট ছিল, অনুপস্থিত ছিল, তখনও কিন্তু আবিষ্কার হয়নি। ঠিক আছে, পরবর্তীকালে যখন আবিষ্কার করা হলো তখন কি করা হলো? একে শূন্য শ্রেণীতে স্থান দেওয়া হলো। আচ্ছা তারপর বলছে অভিজাত মৌল। অভিজাত মৌল মানে কি? অভিজাত মৌল মানেই হচ্ছে আমাদের নোবেল গ্যাস। কি বললাম? অভিজাত মৌল মানেই নোবেল গ্যাস। ঠিক আছে, তাহলে কোন শ্রেণীতে থাকে? এটা থাকে 18 নম্বর শ্রেণীতে। কে কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন, তাই তো? হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 2, নিয়নের 10, এর 18, ক্রিপ্টনের 36, জেননের হচ্ছে 54 এবং রেডনের হচ্ছে 86। মনে রাখবে, কাজে দেবে কোথাও না কোথাও। ঠিক আছে, আচ্ছা তারপর কি? তারপর বলছে নিচের কোনটি ডি ব্লক মৌল কিন্তু সন্ধিগত মৌল নয়? তাহলে কি বললাম? এটা হচ্ছে আমাদের গ্রুপ 12। এটা কি? আমাদের গ্রুপ 12। গ্রুপ 12তে কে থাকে? গ্রুপ 12তে থাকে আমাদের জেডএন, জেডএন, সিডি, এইচজি। ঠিক আছে, তো জেডএন, সিডি, এইচজি এমন যারা কিন্তু ডি ব্লক মৌল। ঠিক আছে, কিন্তু যদি আমি বলি সন্ধিগত মৌল, না, তাহলে ঠিক নেই। তাহলে সন্ধিগত মৌল কিন্তু আমি বলতে পারবো না। তাহলে কোনটায় কি দেবো? আমি বলবো যে ডি ব্লক মৌল, তাহলে ঠিক আছে, কিন্তু সন্ধিগত মৌল সেটা কিন্তু ঠিক নেই। তাহলে কি বলবো এখান থেকে? জিঙ্ক। ঠিক আছে, বা ক্যাডমিয়াম বা পারদ। আচ্ছা তারপর কি বলছি? তারপর বলছে যে আচ্ছা যদি কখনো প্রশ্ন আসে তরল সন্ধিগত মৌলের উদাহরণ দাও, তাহলে কি করতে হবে? বাধ্যবাধকতা আমাকে পারদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে? বলছে মেন্ডেলিফের পর্যায় সারণীর একটি অন্যতম ত্রুটি বা অ্যানোমালাস পেয়ার, মানে যেটা আমাদের কি ভুল ভরের ক্রম ছিল, সেগুলো দেখাও। কতগুলো ছিল এরকম? এরকম ছিল 4টে। কি কি ছিল? একটা ছিল আর্গন আর পটাশিয়াম। এখানে আর্গনের ভর কত? আর্গনের ভর ছিল কিন্তু 39.9, ঠিক আছে, বা 40 কাইন্ড অফ। আর এটা কত? এটা 39.1 বা 39। ঠিক আছে, তাহলে এটা একটা ভুল ছিল। তারপর কি ছিল? টিই আর আই। টিই কত ছিল? এটা ছিল 127.5, আর আই কত? 127 ছিল। আচ্ছা তারপর কি ছিল? তারপর ছিল সিও আর এনআই। এটা একটা আমার মনে নেই, বাট এটা সামহার অ্যারাউন্ড 58 পয়েন্ট, মানে ওরকম ওই, এটা আই গেস 59 মতো ছিল। আর এটা ছিল 58.6 বা 5 এরকম। ঠিক আছে, যাই হোক, তোমাদেরকে মান মনে রাখতে হবে না, আমারও মনে রাখার কোনো দরকার নেই, আমি জাস্ট বলছি র্যান্ডামলি। আর একটা টিএইচ ছিল এবং পিএ ছিল, এটা মনে আছে, এটা 232 ছিল, এটা 231 ছিল। ঠিক আছে, তো এরকম ভাবে আমাদের মোট কই 4টে ভুল ছিল। ঠিক আছে, তাহলে এখানে কোনটা আছে? এখানে আছে আমাদের আর্গন আর পটাশিয়াম। ঠিক আছে, তাহলে মনে রাখবে কিন্তু কতগুলো ভুল ছিল এরকম? ভুল ছিল এরকম মোট 4টে। ঠিক আছে, আচ্ছা তারপর কি আছে? তারপর বলছে যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কিছু মৌলের পূর্বাভাস দেওয়া হয়েছিল। হ্যাঁ, আচ্ছা মেন্ডেলিফ কি করেছিল? মেন্ডেলিফের মনে হচ্ছিল যে এইখানটায় অন্য কোনো মৌল বসবে, বাট সেই মৌলটা এখনো আবিষ্কার হয়নি, মানে সে এত জিনিয়াস ছিল। আমি বলেছিলাম পড়ানোর সময়
তাহলে তাদেরকে সে কি একা বলে একটা একটা করে নাম দিয়ে গেছিল, যে এই জায়গায় অন্য কোনো মৌল ভবিষ্যতে কেউ আবিষ্কার করবে, যে মৌলটার ধর্ম এখানে বসালে কিন্তু ম্যাচ করবে, ঠিক আছে? সে এতটা ব্রিলিয়ান্ট ছিল, ঠিক আছে? তো তাদেরকে বলা হতো একা নাম দিয়ে। তো এরকম কে ছিল, যেরকম বলছে যে একা সিলিকনটা কে ছিল, তো আমি একবারে সবকটা বলে দিচ্ছি। দেখো, আমাদের একা সিলিকন যদি আমি বলি, তো একা সিলিকন উনি নাম দিয়েছিলেন, যেটা পরবর্তীকালে আবিষ্কার হওয়ার পর তাকে আমরা জার্মেনিয়াম বললাম, ঠিক আছে? তারপর যদি আমরা একা কি অ্যালুমিনিয়ামের কথা বলি, একা অ্যালুমিনিয়াম, তাহলে একা অ্যালুমিনিয়াম আমরা বলি আমাদের গ্যালিয়ামকে, ঠিক আছে? তারপর যদি বলি আমরা একা ম্যাঙ্গানিজের কথা, একা ম্যাঙ্গানিজ, তাহলে একা ম্যাগনেসিয়াম আমরা বলি, এটা সম্ভবত টেকনিশিয়াম, একবার দেখে নিও। এমনি দেখারও দরকার নেই, টিসি মনে রাখলেই হবে। আর তারপর একটা হচ্ছে একা বোরন, ঠিক আছে? একটা একা বোরন, একা বোরন কে আসলো পরে, স্ক্যানাডিয়াম আসলো। তো এই চারটে নাম তিনি দিয়ে গেছিলেন, ঠিক আছে? তার মধ্যে একা সিলিকন জিজ্ঞাসা করছে, তো একা সিলিকনকে আমাদের জার্মেনিয়াম, তাহলে কি হবে? অপশন গ, ঠিক আছে? টিসি টেকনিশিয়ামই হবে, তারপর দেখে নিও। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন কি বলছে, ডোবেইনারের ত্রয়ী সূত্রের একটি সঠিক উদাহরণ নিচের কোনটি? তো ত্রয়ী সূত্র বলছে, তো ত্রয়ী সূত্র কি হয়? ত্রয়ী সূত্র আমাদের দেখা হচ্ছে আমাদের লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। দেখো, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, পটাশিয়াম কত 39, আর লিথিয়াম কত হচ্ছে আমাদের 7। এবার ডোবেরিনার কি বলতো, প্রথম এবং লাস্টের জনের একটা ট্রায়েড গঠন করবো, মানে তিনজনের আমাদের কি ত্রয়ী গঠন করব, তাদের প্রথম এবং অন্তিম মৌলের যদি ভরের গড় বার করি, অর্থাৎ যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসছে? এটা 46 ডিভাইডেড বাই 2, তাহলে 23 আসছে। এবং এই যে 23, এটাই কিন্তু আমাদের সোডিয়ামের ভর সংখ্যা। তাহলে এটা কার সাথে ম্যাচ করছে? আমাদের এই অপশন খ এর সাথে ম্যাচ করছে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, ঠিক আছে? 29 নম্বর প্রশ্নে চলে আসি। বলছে অন্তত 2 প্রকার ভৌত দশা উপস্থিত কাদের অ্যাট আরটি? আরটি মানে কি? আরটি মানে হচ্ছে আমাদের রুম টেম্পারেচার, যেটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরি 25°C, ঠিক আছে? আচ্ছা, অবভিয়াসলি এটা ডিফার করে, বাট আমরা একটা অ্যাভারেজ যখন ল্যাব ট্যাব করি না, তখন যদি ধরো তুমি রিডিং দিতে পারলে না, তখন টিচাররা বলবে যে 8টি লিখে দাও 25°C, ওটাকে আমরা অ্যাভারেজ ধরে নিই। আচ্ছা, যাই হোক। তো বলছে অন্তত 2 প্রকার ভৌত দশা থাকবে, তাই তো? তাহলে দেখো, নাইট্রোজেন কিসে থাকে? গ্যাসীয়। হাইড্রোজেন কিসে থাকে? গ্যাসীয়। নাইট্রোজেন গ্যাসীয়, অক্সিজেন গ্যাসীয়। তাহলে 2 প্রকার ভৌত দশা পেলাম না, এক প্রকারেরই পেলাম। লিথিয়াম ধাতু, সোডিয়াম ধাতু, পটাশিয়াম ধাতু, ঠিক আছে? তাহলে আম থাকলে ধাতু, একমাত্র ব্যতিক্রম কি? হিলিয়াম। হিলিয়ামের নামের শেষে আম রয়েছে, তবে ওটা কিন্তু অধাতু। ফ্লুরিন, ক্লোরিন, এটা কি? এটা হচ্ছে গ্যাসিয়াস, তাহলে এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়। কিন্তু ব্রোমিন কি? ব্রোমিন হচ্ছে একটা লিকুইড নন মেটাল, মানে তরল অধাতু। তাহলে কি আমার 2 রকমের কি দশা পেয়ে গেলাম? তাহলে অপশন গ। এটা হাইড্রোজেন গ্যাসীয়, হিলিয়াম গ্যাসীয়, নিয়ন গ্যাসীয়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের সমস্ত আমাদের একই ভৌত দশার, গ্যাসীয় প্রকৃতির, ঠিক আছে? আচ্ছা, তারপর কি? তারপর বলছে আমাদের নিচের কোন শ্রেণীটিকে মুদ্রা ধাতুর শ্রেণী বলা হয়? তো আমরা কি বলবো? আমরা বলবো যে আমাদের যে গ্রুপ 11 আছে, কি গ্রুপ 11, যেখানে কে থাকে? কন, আগে, আয়া। সিইউ মানে কি? সিইউ মানে হচ্ছে আমাদের তামা। এজি মানে কি? এজি মানে হচ্ছে আমাদের রূপা বা সিলভার, ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে আমাদের কপার। আর এইউ মানে কি? এইউ মানে হচ্ছে অরাম বা সোনা। সোনাকে ইংরেজিতে আমরা কি বলি? গোল্ড বলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কোথায় থাকে? গ্রুপ 11তে থাকে। তারপর তারপর বলছে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম জলের সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? তো আমরা যদি এদের বিক্রিয়া দেখতে যাই, তাহলে আমি বলবো যে ক্যালসিয়াম কি করে? আমাদের ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? তাহলে ঠান্ডা জল, আমাদের জলটা কেমন নেবো? ঠান্ডা জল। এবং তার সাথে বিক্রিয়া করলে কি করে? ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড তৈরি করে, অর্থাৎ CaOH2। সাথে কি হয়? সে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এবার ম্যাগনেসিয়াম কি হয়? ম্যাগনেসিয়াম আমি বলেছিলাম আমার ভিডিওতে যে আমাদের গরম জল অথবা স্টিমের সাথে বিক্রিয়া করে। বাট আমি আমার যে লেকচারটা ছিল সেখানে আমি শুধু স্টিমের বিক্রিয়াটা লিখে দিয়েছিলাম। তো আমি এখানে দুটো বিক্রিয়া লিখে দিচ্ছি। কি? আমরা বলছি যে আমাদের যদি গরম জলের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, তাহলে তখন কি হবে? তখন কিন্তু আমাদের যে ম্যাগনেসিয়াম আছে, তো একই রকম ভাবে আমাদের হাইড্রোক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? আমাদের MgOH তৈরি করবে। সাথে কি হবে? তাহলে আমাদের হাইড্রোজেন গ্যাস রিলিজ হবে, ঠিক আছে? কিন্তু যদি আমরা লোহিত তপ্ত ম্যাগনেসিয়ামের উপর দিয়ে স্টিম চালনা করি, তাহলে আমরা যদি বলি যে আমাদের কি স্টিম বা জলীয় বাষ্পের সাথে, উত্তপ্ত জলীয় বাষ্পের সাথে কি আমি বিক্রিয়াটা ঘটাচ্ছি, তাহলে তখন কি হবে? তাহলে আমার কি হবে? তখন অক্সাইড হয়ে যায়। তাহলে ম্যাগনেসিয়াম কি হয়? তাহলে অক্সাইড তৈরি করে তখন। তাহলে অক্সাইড কিন্তু সাথে কিন্তু সেই আমাদের হাইড্রোজেন গ্যাসই উৎপন্ন হবে। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের কোন গ্যাস উৎপন্ন হচ্ছে? দেখো, আমাদের কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তার মানে উত্তরটা কি হবে? আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। বোঝা গেল? তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি বলছে, বিজ্ঞানী মেন্ডেলিভ কোন মৌলটিকে তার দ্বৈত আচরণের জন্য দুষ্ট মৌল আখ্যা দেন? কাকে? হাইড্রোজেনকে। কেন দিয়েছিল? চলো রিভাইজ করে নি। এখানে আসলো হাইড্রোজেন, এখানে আসলো কি আমাদের ক্ষার ধাতু, ঠিক আছে? আর এখানে আসলো আমাদের হ্যালোজেন, ঠিক আছে?
চারটে বাজতে গেল, এখনো রিভাইজ করাচ্ছি আর তোমরা ঘুমাচ্ছ এখনো বসে বসে। আচ্ছা, হাইড্রোজেন কি? দেখো, হাইড্রোজেন হচ্ছে আমাদের অধাতু। এখান থেকে আমি বলতে পারি যে ফ্লুরিনও অধাতু। আচ্ছা, হাইড্রোজেন আমাদের গ্যাসীয়। এখান থেকে আমি বলতে পারি ফ্লুরিন আর ক্লোরিন কি আমাদের গ্যাসীয়। ঠিক আছে? কিন্তু এটা কি? এটা হচ্ছে আমাদের ধাতু, আবার এটা কিন্তু আমাদের কঠিন। তাহলে এখানে এখনো অব্দি সব অমিল পেলাম। দেখো, এরা কিন্তু +1 এ ভাঙে। আবার হাইড্রোজেন আমাদের +1 এ ভাঙতে পারে, H+। আবার আমাদের হ্যালোজেন যদি বলি তাহলে ওরা কিন্তু -1 এ ভাঙে। তাহলে F-, Cl-। কিন্তু হাইড্রোজেন যখন আমাদের ধাতুর সাথে থাকে, যেরকম ধরো লিথিয়াম হাইড্রাইড, তাহলে এখানে লিথিয়াম প্লাসে ভাঙবে আর হাইড্রোজেন মাইনাসে ভাঙে। তাহলে যখন সামনে কোনো ধাতু আছে তখন কিন্তু এবার মাইনাসেও ভাঙতে পারে। ঠিক আছে? কিন্তু যদি বলি যে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যার কত, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? এখানেও এক হবে, এখানেও এক হবে, কিন্তু এখানে কিন্তু 7 হবে। আর এইটাই কিন্তু আমাদের মেজর একটা ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়ার বেসিসে আমরা ফাইনালি কিন্তু একে এস ব্লকের মধ্যেই রেখে দিই। ঠিক আছে? তাছাড়া এর এস কক্ষে ইলেকট্রন ঢোকে, তাই জন্য একে আমরা এস ব্লকের মধ্যে রাখছি। ঠিক আছে? এস ব্লকের কথাটা তোমরা বলতে পারবে না কারণ কোয়ান্টাম নাম্বার নেই। কিন্তু আমরা কি বলতে পারি যে শেষ কক্ষে যেহেতু একটা করে ইলেকট্রন আছে, তাই একে আমরা ফাইনালি গ্রুপ 1 এই রেখে দিই। ঠিক আছে? এক্স্যাক্টলি এর পজিশনটা ওখানেই ফিক্সড নয়, বাট আমরা ওখানেই রাখি। ওই জন্য দেখবে যখন তোমরা যদি পিরিয়ডিক টেবিল সার্চ করো, কিছু কিছু পিরিয়ডিক টেবিলে দেখবে হাইড্রোজেনকে কিন্তু গ্রুপ 1 এ রাখা নেই। ঠিক আছে? কারণ ওর সাথে তো অনেকগুলোই অমিল রয়েছে, তাই ওকে মাঝখানে কোথাও রাখা থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমাদের 33 নম্বর প্রশ্ন। কি বলছে? সাধারণ তাপমাত্রায় তরল সন্ধিগত ধাতু, এই যে বলছে তরল সন্ধিগত ধাতু, কিছু করার নেই, তাহলে আমি কি বলবো? তখন আমি বলবো আমাদের পারদ। কিন্তু আমরা জানি যে আমাদের যে ZnCdHg, কে কে? আমাদের হচ্ছে ZnCdHg, ZnCdHg। এদেরকে অ্যাকচুয়ালি এরা কিন্তু আমাদের ডি ব্লক এলিমেন্ট, কিন্তু ট্রানজিশন এলিমেন্ট নয়। কেন আমি এক জিনিস বারবার লিখি? অলরেডি একবার লিখেছি, যাতে তোমাদের রিভাইজ হয়। এবার তোমরা যদি একদম শুয়ে শুয়ে পপকর্ন খেতে খেতে ক্লাসগুলো করো, তাহলে কিন্তু তোমার মাথায় কম থাকবে, পরে কিন্তু ভুলে যাবে। আর যদি সাথে সাথে লেখো বা আর কি নিজে থেকে অ্যাক্টিভলি দেখো ক্লাসগুলো, নিজের থেকে কোয়েশ্চেন আসার পর নিজের থেকে আগে ট্রাই করছো, তারপর আমার সলিউশন শুনছো বা আমার কথা শুনছো, তাহলে কিন্তু সেটা তোমার কাছে সব থেকে বেশি লাভবান হবে। ঠিক আছে? যাই হোক, তারপর হচ্ছে সাধারণ তাপমাত্রায় তরল অধাতুর কথা, তাহলে কি হবে? ব্রোমিন। ঠিক আছে? এটা কি আমাদের লিকুইড ফেজে থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি? তারপর বলছে তেজস্ক্রিয় ক্ষার ধাতু কোনটি? আচ্ছা, ক্ষার ধাতু কি হয়? ক্ষার ধাতু হয় হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাই তো? গ্রুপ 1 ক্ষার ধাতু কোথায় থাকে? গ্রুপ 1 এ থাকে। তাহলে একবারে রিভাইজ হয়ে গেল যে কোন গ্রুপে থাকে। সবার শেষে কি আছে? সবার শেষে আছে হচ্ছে আমাদের ফ্রান্সিয়াম। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়। তাহলে তেজস্ক্রিয় ক্ষার ধাতু কি হবে? তেজস্ক্রিয় ক্ষার ধাতু হবে আমাদের কি? ফ্রান্সিয়াম। ঠিক আছে? তাহলে কি হবে এখান থেকে? ফ্রান্সিয়াম। তারপর কি আছে? তারপর আছে আমাদের দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 14 এর প্রথম তিনটি মৌলকে। আচ্ছা, তাহলে আগে লিখি। গ্রুপ 14 প্রথম তিনটি মৌল, তাহলে কাশি, গ্যায়ে, সন্ত প্রভু, তাই তো? সন্ত প্রভু, তাহলে প্রথম তিনটে বলেছে, তাহলে এই অবধি। বলছে তাদের পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজাও। তাহলে ওপর থেকে নিচে গেলে কি হয়? ওপর থেকে নিচে গেলে আমাদের আকার বৃদ্ধি পায়। তাহলে আকার যদি বৃদ্ধি পায় তাহলে এ বড় হবে আর এ কি? ছোট হবে। তাহলে ছোটকে খোঁজা দেবো, তাহলে কাশি, আর এদিক দিয়ে জি এ থাকবে। জি ই কোনো খোঁজা খাবে না, আর সি কি? সবার আগে খোঁচাটা খাবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে এদের আকারের ক্রম। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আসছে? তারপর বলছে এ বি সি তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8 এবং 10। আচ্ছা, যেন আমি জানিই না। এটা তাহলে কি? এটা অবভিয়াসলি কার্বন। বিটা কি? বিটা হচ্ছে আমাদের তাহলে কি? 8, 8 মানে কি? অক্সিজেন। আর সিটা তাহলে কি? সি হচ্ছে 10, তার মানে কি? নিয়ন। তারপর আমাকে আবার বলে দিচ্ছে সি হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। আমি নিজেই জানতাম যে এটা কি? নিষ্ক্রিয়। ঠিক আছে? তারপর হচ্ছে কোন মৌলের পরমাণু আকার সব থেকে কম? তো আমরা জানি যে আমাদের যদি 6, 8, 10 হয়, আমরা জানি যে 6 কার্বন, 8 অক্সিজেন এবং 10 আমাদের নিয়ন, তারা পাশাপাশি থাকে। এবার যদি আমাকে এটাই ভাবতে হবে যে এরা কোথায় থাকে, পাশাপাশি থাকছে না ওপর নিচে থাকছে, এগুলোই আমাকে সাজাতে হবে। তাহলে এবার এদের কি আকার তাহলে কি হবে? বাম থেকে ডান দিকে আমি যদি যাই তাহলে কমবে। আচ্ছা, তাহলে বলছে কোন মৌলের আকার সবচেয়ে কম? তাহলে সবচেয়ে ডান দিকে যে থাকবে। কিন্তু ডান দিকে তো আছে আমাদের নিয়ন, আর আমি কি বলেছিলাম? এর জন্য আমরা ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ মাপি। এর জন্য আমরা কি মাপি? ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। কেন? কারণ এরা হচ্ছে নোবেল গ্যাস। তাহলে এদের পরমাণুগুলো কি হবে? দূরে দূরে থাকে গ্যাসীয় অবস্থায়। ঠিক আছে? তাই এদের কি ব্যাসার্ধটা বড় হয়, তাই তো? তাহলে এখানে যদি আমি আকারের ক্রমটা লিখি অ্যাকচুয়ালি, তাহলে আকারের ক্রমটা কি দাঁড়াবে? আকারের ক্রম দাঁড়াবে যে নিয়ন সব থেকে বড়, তারপর আসবে আমাদের কার্বন, আর তারপর আসবে আমাদের অক্সিজেন। তাহলে সব থেকে ছোট কি হলো? সব থেকে ছোট হলো তাহলে আমাদের অক্সিজেন। তাহলে ক দাগের উত্তর কি হবে? আমি এখানে উত্তরটা লিখছি, ক এর উত্তর হবে আমাদের অক্সিজেন, তাই তো? বা এখানে আমি অক্সিজেন তো বলতে পারবো না কারণ আমাকে এবিসিডি বলেছে। তাহলে অক্সিজেনটাকে, অক্সিজেনটা হচ্ছে আমাদের বি। তাহলে আমি উত্তরটা কি লিখবো? যে ক দাগের উত্তরটা হচ্ছে আমাদের বি। আচ্ছা, এবার খ দাগের উত্তর। খ দাগের উত্তর কি বলছে? কোন মৌল পর্যায় সারণীর কোন শ্রেণী ও পর্যায়ে অবস্থান করে, তাই তো? কোথায় থাকে? এটা 2 নম্বর পর্যায়ে থাকে। কার্বন থাকবে আমাদের কত? কার্বন থাকবে হচ্ছে আমাদের কার্বন 14 নম্বর শ্রেণীতে থাকবে। অক্সিজেন কোথায় থাকবে? 16 নম্বর শ্রেণীতে।
তাই তো? আর নিয়ন থাকবে কোথায়? 18 নম্বর শ্রেণীতে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে শ্রেণী। আর 2 নম্বর পর্যায়ে প্রত্যেকের একই। 2 নম্বর পর্যায়। তাহলে আমি এখন আর লিখে দেখালাম না। ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসি। আচ্ছা, যদি করতে হতো তাহলে কি করে করতে? ধরো তুমি বের করতে পারলে না যে কোনটা কি। তাহলে 6 বলেছে। 6 এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2,4। তাহলে 4 হলে কি হবে? 4 এর সাথে 10 যোগ করো, 14। ঠিক আছে? যদি আমাকে বললো 8, তাহলে 8 কত হবে? 2,6। তাহলে 6 এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে কত হবে? 16। আর যদি আমাকে বলে এখানে কত বলেছে? আমাদের 10, তাহলে 10 মানে কত? 10 মানে হচ্ছে 2,8। তাহলে 8 থাকলে কত হবে? 10 এর সাথে যোগ করলে 18। বোঝা গেল? তাহলে এরকম ভাবে আমি শ্রেণী বার করতাম। আর দেখতাম এখানে দুটো কক্ষ আছে, তার মানে কি? পর্যায় 2। দুটো কক্ষ আছে মানে পর্যায় 2। দুটো কক্ষ আছে মানে পর্যায় 2। কক্ষ সংখ্যা কি করে ভাববো? এই যে কে কক্ষ, এল কক্ষ, মানে দুটো কক্ষ রয়েছে, তাহলে কি পর্যায়ে দুটো থাকবে। ঠিক আছে? মানে পর্যায় সংখ্যা 2 হবে। আচ্ছা, তারপরে একটা বড় প্রশ্ন। ঠিক আছে? কি বলছে? এ বি সি ডি 4টি মৌল যাদের 3, 9, 11 আর 19 হচ্ছে এদের পরমাণু মানে ক্রমাঙ্ক। আমি যেন জানি না, এমন ভাবে প্রশ্ন দিচ্ছে। তাহলে 3 কত? 3 হচ্ছে লিথিয়াম। আচ্ছা, 9, 9 কে? 9 হচ্ছে ফ্লুরিন, তাহলে এদিকে থাকবে, তাহলে 3, 9। আচ্ছা, 11, 11 কত? 11 দেখো এই নিচে থাকে, তাহলে কি? সোডিয়াম। যত করবে তোমাদের নিজেদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে 19, 19 কোথায় থাকে? 19 এই নিচে থাকে, তাহলে এই যে কি? পটাশিয়াম। এবার ধরো তুমি বললে যে আমি তো দাদা বলতে পারবো না, তোমার প্র্যাকটিস করতে করতে কি মুখস্থ হয়ে গেছে, আমাদের তো এখনো মুখস্থ হয়নি, আমি কি করে বার করবো? তাহলে তুমি করবে বসে বসে। তুমি কি করবে? প্রথমে 3 কে ভাঙাবে, তাহলে কত? 2,1। তার মানে কি? 2 নম্বর পর্যায়ে আছে, তারপর 2 নম্বর পর্যায়ে এরকম ভাবে বসাবে। ঠিক আছে? এটাকে অন্য কালার দিয়ে লিখি। তাহলে 2 নম্বর পর্যায়ে এরকম ভাবে বসাবে। ঠিক আছে? তারপর কি করবে? তারপর তুমি 9 কে ভাঙাবে। 9 মানে কত? 2,7। তার মানে একই সাত, একই দুটো কক্ষ আছে, মানে এও কিন্তু 2 নম্বর পর্যায়ে থাকবে। কিন্তু একে কোথায় রাখবো? একে রাখবো 17 নম্বর শ্রেণীতে। কেন? কারণ লাস্টে 7 রয়েছে, তাহলে 10 এর সাথে যোগ করলে 17। ঠিক আছে? আর এর লাস্টে 1 রয়েছে, তার মানে কি 1 নম্বর শ্রেণীতে রয়েছে। ঠিক আছে? এরকম ভাবে তুমি 11 কে ভাঙাবে। 11 মানে কত? 2, 8, 1। তার মানে কোথায় রাখবো আমি? 3টে কক্ষ আছে, তার মানে 3 নম্বর পর্যায়ে রাখবো। 3টে কক্ষ আছে মানে 3 নম্বর পর্যায়ে রাখবো। আর 1 মানে 1 নম্বর শ্রেণীতেই রাখবো। ঠিক আছে? তারপর কি দেখবে? তারপর দেখবে যে আমাদেরকে কত দিয়েছে? 19। তাহলে 19 মানে কত? 19 মানে 2,8,8,1। তার মানে কি? মোট 4টে কক্ষ রয়েছে, তাহলে কি 4 নম্বরে রাখবো। তাহলে 4 নম্বর পর্যায়ে রাখলাম, এবং 1 মানে 1 নম্বর শ্রেণীতেই থাকবে। তাহলেই ব্যাস হয়ে গেল। এবার আমাকে কি করতে বলছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। বলছে, হ্যাঁ, দেখি এগুলির মধ্যে কোন 3টি পর্যায় সারণীতে একই শ্রেণীতে অবস্থান করে? এই তো এই 3টে। তাহলে এই 3টের নাম কি দিয়েছে? লিথিয়ামের নাম দিয়েছিল হচ্ছে আমাদের 3 হচ্ছে লিথিয়াম, তাহলে এ দিয়েছিল। তারপর 9 দিয়েছিল। 9 কাকে দিয়েছিল? 9 তো আলাদা, তাহলে ওটা বি। তারপর সি ডি, তাহলে কে কে থাকে? তাহলে আমি বলতে পারি যে আমাদের ক দাগের উত্তর কি? এ সি ডি। ঠিক আছে? আচ্ছা, এবার খ দাগের প্রশ্ন কি বলছে? কোনটির আয়নাইজেশন শক্তি সব থেকে কম? এবার আমরা জানি যে বাম থেকে ডান দিকে গেলে কি হবে? আমাদের আকার হ্রাস পায়। আকার হ্রাস পেলে কি হবে? আমাদের আয়নাইজেশন শক্তি বাড়বে। তাহলে আমাকে বলছে কম বার করতে, তাই তো? তাহলে কম বার করতে গেলে কি করবো? আমি ডান দিকে চলে যাবো, কারণ আমি কি না, ডান দিকে তো বেড়ে যাবে, তাহলে উপর থেকে নিচে নামবো। তাহলে নিচে নেমে দেখবো যে এর কিন্তু সব থেকে কম, তাহলে কি? পটাশিয়াম বলবো। তাহলে খ দাগের উত্তর কি? খ দাগের উত্তর হচ্ছে আমাদের পটাশিয়াম। দেখো বাম থেকে ডান দিকে গেলে বাড়ছে, তাহলে উপর থেকে নিচে গেলে আমি কম পাবো, তো তাহলে নিচে এসে দেখছি যে আমাদের কি? পটাশিয়াম পড়ে রয়েছে। ঠিক আছে? তারপর আমাকে বলছে গ দাগের প্রশ্ন। কি বলছে? বলছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম? তাহলে ব্যাসার্ধ কি করে কম হবে? ব্যাসার্ধ মানে কি? আকার। তাহলে আমি ডান দিকে গেলে তো আকার কমে না, ওপর থেকে নিচে নামলে তো আকার বেড়ে যাবে। তাহলে সব থেকে কম কার হবে? হবে আমাদের ফ্লুরিনের। তাহলে ফ্লুরিন কাকে ধরছি? আচ্ছা, এখানে পটাশিয়াম তো লেখা হবে না। পটাশিয়াম কি? 19, 19 কে ধরছিলাম আমরা ডি। তাহলে এখানে উত্তরটা কি দিতে হবে? উত্তর দিতে হবে ডি। ঠিক আছে? আচ্ছা, গ দাগে কি থাকবে? গ দাগে থাকবে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম? কার কম? আমাদের ফ্লুরিনের কম। তাহলে ফ্লুরিনকে কি ধরছি? ফ্লুরিন হচ্ছে 9, 9 কে আমরা বি ধরছিলাম, তাহলে কি হবে? উত্তরটা হবে বি। একইভাবে তাহলে আশা করি বিজারণ ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা আর জারণ ধর্ম করতে পারবে। আমি তো দেখিয়ে দিয়েছি অলরেডি, আর আমি একবারে বলে দিচ্ছি। দেখো আমি যে কোনো একটা বলছি, কি বাম থেকে ডান দিকে গেলে কি হবে? আমাদের আকার হ্রাস পায়। আকার হ্রাস পেলে কি হয়? ইলেকট্রোনেগেটিভিটি বা আয়নাইজেশন এনার্জি সেটা কিন্তু বাড়ে। আবার আমি কি বলছি? যে আমাদের বাম থেকে ডান দিকে গেলে আমাদের অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আবার কি বৃদ্ধি পায়? আমাদের বিজারণ ধর্ম, সেটা কিন্তু আমাদের হ্রাস পায়। কি হয়? বিজারণ ধর্ম হ্রাস পায়। তার মানে আমাদের জারণ ধর্ম কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে? আচ্ছা, আর কিছু বাকি আছে। তাহলে ধাতব ধর্ম কি হবে? ধাতব ধর্ম আমাদের হ্রাস পাবে। ঠিক আছে? আর কিচ্ছু বাকি আছে? আমার মনে হয় না আর কিছু বাকি আছে। আই মানে কি? আয়নন শক্তি। মানে কি? তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে? বাকি আছে না, বাকি নেই। আচ্ছা, আম্লিক ধর্ম বলতে পারি যে অক্সাইডের আম্লিক ধর্ম কি? তাহলে অক্সাইডের আম্লিকতা সেটা কি আমাদের বৃদ্ধি পায়, যেহেতু অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে ক্ষারকীয় ধর্ম কি বলতে পারি? ক্ষারীয় ধর্ম। ক্ষারীয় ধর্ম তাহলে কি? হ্রাস পাবে। বোঝা গেল? তাহলে এই অবধি কিন্তু আমাদের যতগুলো আছে সব সামারি করে দিলাম আমি একবারে। তাহলে এবার বসে বসে ভাঙাবে নিজেরা। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সামারি টেবিল। ঠিক আছে? মাইন্ড ম্যাপ। আচ্ছা, এবার চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলছে যে এ বি সি ডি 4টি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 9, 11 আর 17। আমরা যেন জানি না। আমরা তো জানি যে 3 কার? 3 হয় হচ্ছে আমাদের লিথিয়ামের।
আচ্ছা 9 কার হয়? 9 হয় হচ্ছে আমাদের ফ্লুরিনের। 11 কার হয়? সেটা হয় আমাদের সোডিয়ামের। আর 17 কার হয়? সেটা হয় আমাদের ফ্লুরিনের। তাহলে আগে এদেরকে আমি সাজাবো। তো আমরা জানি যে আমাদের দ্বিতীয় পর্যায়তে কি থাকে? দ্বিতীয় পর্যায়ে থাকে আমাদের লিথিয়াম। আর এই দিকে এসে থাকে কি? আমাদের ফ্লুরিন। আবারও বলছি, কেউ যদি মনে করো যে আমি এটা এরকম মনে রাখতে পারছি না বা আইডিয়া করতে পারছি না, ভাঙাবে বসে বসে। 3 মানে কি? 3 মানে হচ্ছে 2,1। তাহলে 2,1 লাস্টে 1 আছে মানে কি? 1 নম্বর শ্রেণীতে থাকবে, তাহলে একদম শুরুতে থাকবে। আচ্ছা, দুটো কক্ষ আছে মানে কি? দ্বিতীয় পর্যায়ে থাকবে। একইভাবে ফ্লুরিন যদি আমি 9 ভাঙাই তাহলে কত হবে? 2,7। তাহলে 7 আছে, তাহলে 2 এর থেকে বড় সংখ্যা হলে কি হয়? আমরা ওই শেষ কক্ষের যে ইলেকট্রন সংখ্যা তার সাথে 10 যোগ করি, তাহলে 7 এর সাথে 10 যোগ করলে 17 নম্বর যে শ্রেণী তাতে কিন্তু আমাদের ফ্লুরিন থাকবে। আর দুটো কক্ষ আছে তার মানে কি? এও কিন্তু আমাদের দ্বিতীয় পর্যায়ে থাকবে। একইভাবে আমি যদি এটাকে ভাঙাই তাহলে কত হবে? 2,8,1। তিনটে কক্ষ আছে তার মানে কি? আমাদের 3 নম্বর পর্যায়ে থাকবে। অর্থাৎ আমাদের যে 3 নম্বর পর্যায় সেখানে কি? আমাদের সোডিয়াম থাকবে। এবার আমি লিথিয়ামের তলায় কেন রাখছি? কারণ দেখো শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা 1। তাহলে 1 হলে সেটাই হচ্ছে কি? আমাদের যে শ্রেণী সংখ্যা, তার মানে 1 নম্বর যে শ্রেণী সেই শ্রেণীতেই কিন্তু আমাদের সোডিয়াম থাকে। আর একটা কি দিচ্ছিল আমাদের? 17 দিচ্ছিল ফ্লুরিন। তো সরি, 17 ফ্লুরিন না, 17 হচ্ছে আমাদের ক্লোরিন। ঠিক আছে, ভুল করে লিখে দিয়েছি। 17 হচ্ছে আমাদের ক্লোরিন। ঠিক আছে। আচ্ছা, ক্লোরিন হচ্ছে আমাদের 17। তাহলে আমি কি করবো? ক্লোরিন এই ফ্লুরিনের তলায় বসিয়ে দেবো। তাহলে ক্লোরিন কি? এখানে থাকলো। এবার আমাদের তাহলে কি করতে হবে? আমাদের শুধু এটুকু ভাবতে হবে যে এদের মধ্যে থেকে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল কোনটি। এখানে সব থেকে বেশি স্টুডেন্টদের কিন্তু ভুল হয়। কারণ আমরা কোনটা পড়ি? আমরা পড়ি কিন্তু আমাদের তড়িৎ ঋণাত্মকতা। আমরা আমাদের সিলেবাসে কি পড়ি? আমরা আমাদের সিলেবাসে পড়ি তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ধনাত্মকতা আমাদের যদি জিজ্ঞাসা করে তাহলে সেটা কি হবে? সেটা কিন্তু জাস্ট এর অপোজিট হবে। তাহলে আমি কি বলবো? যে তড়িৎ ধনাত্মক আমাদের যদি জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো যে সেটা তড়িৎ ঋণাত্মকতার যে উত্তর তার অপোজিটটা আসবে সবসময়। ঠিক আছে। যেমন আমাদেরকে অপশন এ তে কি প্রশ্ন করছে? আমাদেরকে বলছে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক। কি বলছে? সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল, তাই তো? তাহলে এই প্রশ্নটা শুনেই আমাদের মাথায় কি আসবে? তাহলে সর্বাপেক্ষা বলছে মানে কি? সবচেয়ে বেশি। তার মানে আমাকে জিজ্ঞাসা করছে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক। কি বললাম? বোঝা গেল? সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক। এখানেই কিন্তু লোকের ভুল হয়, তারা কিন্তু ওই ধ আর রি এটা কিন্তু খেয়াল করে না। আর আমাদের যেটা আছে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল। ঠিক আছে, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক আমাদের সিলেবাসে আছে হচ্ছে আমাদের ঋণাত্মকতা। তাই সবার কিন্তু মানে তাড়াহুড়োতে ঋণাত্মকতা পড়া হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি একটা কথা বলো যে আমরা কি জানি যে বাম থেকে যদি ডান দিকে যাই তাহলে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সেটা আমাদের কি হয়? বৃদ্ধি পায়। আর ওপর থেকে নিচে নামলে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি আমাদের হ্রাস পাবে, তাই তো? তাহলে আমাদের কোনটা চাই? আমাদের সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক চাই, অর্থাৎ সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা চাই। তার মানে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কম চাই। তাহলে ওপর থেকে নিচে নামলে তো আমি কম পাবো। তাহলে নিচে নামলে কাকে দেখছি? আমি সোডিয়ামকে দেখছি। ডান দিকে তো যাবো না, ডান দিকে গেলে কি হবে? আবার বেড়ে যাবে। তাহলে আমি কাকে বলবো? উত্তরটা আমি তাহলে দেবো কিন্তু আমাদের সোডিয়াম। আর সোডিয়ামকে আমি কি ধরছিলাম? সোডিয়ামকে আমি ধরছিলাম হচ্ছে আমাদের সি। তাহলে আমাদের ক দাগের উত্তর কি হবে? ক দাগের উত্তর হবে হচ্ছে আমাদের সি। বোঝা গেল আমার কথাটা? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন কি বলছে? দ্বিতীয় প্রশ্ন বলছে আমাদের সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, এটা তো একদম ইজি। সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক তার মানে কি? আমি সব থেকে বেশি খুঁজবো। তা আমি কি বলছি? বাম থেকে ডান দিকে গেলে কি পাই? আমি বেশি পাই। তাহলে বাম থেকে ডান দিকে যাব, নিচে তো নামবোই না, নিচে নামলে তো কমে যাবে, তাই তো? তাহলে বাম থেকে ডান দিকে গিয়ে দেখছি আমাদের কি আসছে? আসছে কিন্তু আমাদের ফ্লুরিন। তার মানে আমার কি হবে? সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক। তাহলে আমার যে খ দাগের উত্তরটা সেটা কি হবে? আমাদের ফ্লুরিন। ফ্লুরিনকে আমি কি হচ্ছিলাম? ফ্লুরিন হচ্ছে আমাদের 9, তাই তো? তাহলে 9 হচ্ছে ফ্লুরিন, যেটা আমি বি ধরছিলাম। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমাদের বি। বোঝা গেল? সোডিয়াম, পটাশিয়াম, আহ ফসফরাস, অক্সিজেন, হাইড্রোজেন, সিলিকন, এদিকে কি? ফ্লুরিন। তাহলে এদেরকে ভাঙাতে বলছে, তাই তো? তাহলে আমরা আগে ভাববো যে এরা কোথায় কি আছে। দেখো, হাইড্রোজেন, তারপর লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম আসে। কি করে ভাবলাম? এই যে সোডিয়াম দেখতে পাচ্ছি, হাইড্রোজেন দেখতে পাচ্ছি, এই যে পটাশিয়াম দেখতে পাচ্ছি, তাই আমি এটা লিখলাম। তাহলে এরা কিন্তু আমাদের প্রথম যে শ্রেণী তাতে থাকে। তারপর এদিক থেকে ডান দিকে ভাববো। দেখো, হাইড্রোজেনের এদিকে কিন্তু হিলিয়াম থাকে, সেখানে কেউ নেই। তারপর লিথিয়ামের এখানে কেউ আছে কিনা দেখবো। তারপর সোডিয়াম, পটাশিয়াম এদের ক্ষেত্রে দেখবো। দেখো, লিথিয়ামের ঘরে কিন্তু লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে এইখানে কিন্তু থাকে আমাদের অক্সিজেন। তারপর ফ্লুরিন, নিয়ন এরকম ভাবে থাকে। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন এরকম ভাবে এগুলো সব থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার অক্সিজেনের নিচে থাকে ও স্টাইলসে। আর নাইট্রোজেনের নিচে থাকে নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া সবাই ভিখারি। দেখো, এখানে কিন্তু আমাদেরকে পাকিস্তান দেওয়া আছে, পি দেওয়া রয়েছে। আবার ফ্লুরিন তো আছে ও স্টাইলসে, তেল পরিষ্কার, এটাও লাগবে না। কিন্তু কি লাগবে আমার? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কাসি। দেখো, এখানে সিলিকন রয়েছে। এবার ভালো করে ভাবো তো, সবাই কি চলে এসছে? দেখো, এখানে আমার কি আছে? এখানে আছে আমাদের সোডিয়াম। এই যে সোডিয়াম চলে এসছে। তারপর আছে কি? আছে আমাদের হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন রয়েছে। পটাশিয়াম, পটাশিয়াম রয়েছে। ফসফরাস, ফসফরাস পেয়ে গেছি। অক্সিজেন, অক্সিজেন পেয়ে গেছি। তারপর ফ্লুরিন, ফ্লুরিন পেয়ে গেছি। ঠিক আছে। আর কেউ বাকি আছে?
সিলিকন, সিলিকন, এই যে সিলিকন পেয়ে গেছি। তাহলে এদের মধ্যে এবার বলছে তড়িৎ ধনাত্মক মৌলকে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মানে সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক। তাহলে বুঝতে হবে কার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম। তাহলে আমার উত্তরটা কি? আমার উত্তরটা হচ্ছে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক। তাহলে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক, সেইটা আমি যদি বার করতে পারি সেটাই আমার উত্তর হয়ে যাবে। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আর উপর থেকে নিচে নামলে ইলেকট্রোনেগেটিভিটি কমে। তাহলে আমি উপর থেকে নিচে নামবো, তাহলে উপর থেকে নিচে নেমে আমি কাকে দেখছি? আমি দেখছি পটাশিয়ামকে। এদিকে আর যাবো? যাবো না। তাহলে পটাশিয়াম হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? আমাদের পটাশিয়াম। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। তাহলে আমি কি বলবো? যে পটাশিয়াম ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এতই ইজি ইজি কিন্তু আমাদের কোয়েশ্চেন আসে, বোঝা গেল? তাহলে যত ইজি আমি কিন্তু করে দেখালাম, এত ইজি কিন্তু না, তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ইজি এটুকুই যে আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার তোমরা যদি ভালো করে নিজেরা প্র্যাকটিস করো, জিনিসগুলোকে রিভাইজ করো, লেকচারটা ভালো করে মন দিয়ে করো, তাহলে কিন্তু তোমাদের কাছে সমস্ত কিছু ইজি লাগবে, আর আমার মতোই কিন্তু ইজিলি তোমরা করতে পারবে, বোঝা গেল? এবার লাস্ট 10টা কোয়েশ্চেন কি বলছে? পর্যায় 2 এর মৌলসমূহের আয়নন শক্তির সঠিক ক্রম লেখো। তো আমরা জানি যে আমাদের যে পর্যায় 2 তাতে কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন অ্যান্ড নিয়ন। এবার আমরা জানি যে আমরা যদি কখনো বাম থেকে ডান দিকে যাই তাহলে কি হয়? তাহলে আমাদের আকার কি হয়? হ্রাস পায়। আকার হ্রাস পাচ্ছে মানে কি? ছোট হয়ে যাচ্ছে। তাহলে বাইরের কক্ষের ইলেকট্রনকে বেশি শক্ত করে ধরে রাখবে, তাহলে ওটাকে বার করতে গেলে কি বেশি শক্তি দিতে হবে। অর্থাৎ আমাদের যে আয়নন শক্তি বা আয়নাইজেশন এনার্জি, যেটাকে আমরা শর্টে কি আইই লিখি, সেটা আমাদের বেশি হবে। তার মানে চিহ্ন কেমন হওয়া উচিত ছিল? চিহ্ন হওয়া উচিত ছিল এরকম, তাই তো? তাহলে চিহ্ন কেমন হওয়া উচিত ছিল? এরকম। কিন্তু আমি বলেছিলাম কি যে আমাদের পর্যায় বরাবর আমরা যখন লিখবো তখন আমরা একটা এক্সেপশন দেখবো কি? আমাদের এই যে বিই আর এন, এই যে বেনটেন কার্টুন দেখতাম আমরা, সেরকম বেন, বিই আর এন, এরা দুজন না খুব স্টেবল। তাহলে আমি যদি এটাকে কারেকশন করতে চাই তাহলে কি করব? তাহলে বিই তো আমাদের স্টেবল, তাহলে বি এর মানটা কি? স্টেবল মানে কি? স্টেবল মানে সে এখন একদম খুশি রয়েছে। তার কাছ থেকে তাহলে কি আমি ইলেকট্রন সহজে বার করতে পারবো? পারবো না। সে বলবে আমি ইলেকট্রন ছাড়বোই না, আমি একদম খুশি আছি, কেন আমি ইলেকট্রন ছেড়ে দিয়ে অখুশি হতে যাবো, তাই তো? তাহলে এর থেকে ইলেকট্রন বার করতে গেলে বেশি শক্তি দিতে হবে। তার মানে বোরন কি আমাদের বেরিলিয়ামকে খোঁচা দিতে পারবে না? বেরিলিয়ামের বরং বেশি হবে। তাহলে আমি কি করব? আমি শুধু এই সিম্বলটা বদলে দেবো। কি করব? এই সিম্বলটা বদলে দেবো, তাহলে সিম্বলটা কিন্তু আমাদের এরকম চেঞ্জ হয়ে যাবে। আবার আমি কি করবো? এখানে নাইট্রোজেনের একই গল্প, তাহলে নাইট্রোজেনের পাশের যে চিহ্নটা সেটা আমি বদলে দেবো। নাইট্রোজেনকে অক্সিজেন খোঁচা দিতে পারবে না, তার সামনের জন শুধুমাত্র। ঠিক আছে, তাহলে এটা তো এরকম চেঞ্জ করে দিলাম। অথবা আমি যদি পাশাপাশি লিখতে চাই তাহলে আমি কি করবো? দেখো লিথিয়াম, বেরিলিয়ামকে আমি তাহলে কি করবো? বোরনের আগে পাঠিয়ে দেবো। তার মানে এইগুলো কি হবে? এক ঘর এগিয়ে যাবে। কি বলছি? যে দুটো আমি স্টেবল বলেছি সেগুলো এক ঘর এগিয়ে যাবে। তাহলে আমাদের বোরন আগে চলে আসবে, বেরিলিয়াম এক ঘর এগিয়ে গেল। তারপর কার্বন আসছে, নাইট্রোজেন কি হবে? এক ঘর এগিয়ে যাবে, অর্থাৎ অক্সিজেন আগে লিখবো, তারপর নাইট্রোজেন লিখবো, তারপর ফ্লুরিন, তারপর নিয়ন। এইবার আমি একটা না তাহলে একই চিহ্ন দিতে পারি, যে বাম থেকে ডান দিকে গেলে কি হবে? এবার আমাদের বাড়ছিল যেরকম, সেই চিহ্নটা আমি কিন্তু তাহলে বসিয়ে দিতে পারি। তাহলে হয় আমাদের এটা অ্যান্সার হবে, নয় আমাদের ওপরেরটা অ্যান্সার হবে। তাহলে আমি দেখি যে অপশানে কোন রকমেরটা আছে। দেখো এখানে এক রকমের চিহ্ন আছে, তার মানে নিশ্চয়ই আমাকে এইটা খুঁজতে হবে। তাহলে লিথিয়াম সব থেকে ছোট, নিয়ন সব থেকে বেশি। কোথায় আছে দেখি? দেখি লিথিয়াম সব থেকে ছোট, নিয়ন সব থেকে বেশি। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। না, এখানটা তো আমার চেঞ্জ হতে হতো, এখানে তো বোরন পরে থাকার কথা ছিল। তাহলে লিথিয়াম, বোরন, বেরিলিয়াম, হ্যাঁ, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। দেখো কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে কি হবে? আমাদের অপশন ক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা তোমাদের জন্য। ঠিক আছে, আচ্ছা পরেরটা চলে আসি। পরেরটা একই গল্প বলছে পর্যায় 3 এর জন্য। তাহলে আমরা কি জানি যে পর্যায় 3-এ কে থাকে? আমরা জানি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এটা থাকে আমাদের। তাহলে বাম থেকে ডান দিকে গেলে কি হয়? আবারও বলছি, তাহলে আমাদের আকার কি হবে? আকার আমাদের হ্রাস পাবে। আকার হ্রাস পেলে কি হয়? আমাদের আয়নাইজেশন যে শক্তি সেটা কি আমাদের বৃদ্ধি পাবে। তাহলে চিহ্ন কেমন দেবো? চিহ্ন দেবো যে বাম থেকে ডান দিকে গেলে এগুলো আমাদের বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি চিহ্ন হবে? চিহ্নটা এরকম হবে, তাই তো? কিন্তু এক্সেপশন কোথায় আসবে তাহলে? দেখো আমাদের কি বেরিলিয়ামে এক্সেপশন ছিল, এন এর নিচে এক্সেপশন ছিল। এবার মনে করো বেটা মাঙ্গে কার স্কুটার, তাই তো? তাহলে বেরিলিয়ামের নিচে কে থাকে? এমজি থাকে, তাহলে এমজিটা আমাদের বেরিলিয়ামের মতো হবে। আবার নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া সবাই ভিখারি, তাহলে নাইট্রোজেনের নিচে পাকিস্তান, ফসফরাস, পি, তাই তো? তাহলে কে স্টেবল হবে? আমাদের পি স্টেবল হবে। তাহলে কি এইটা এক ঘর পাঠিয়ে দেবো, এইটা এক ঘর পাঠিয়ে দেবো। অথবা আমি কি করতে পারি? আমি এই চিহ্নটাকে বদলে দেবো, তার সামনের জন্য চিহ্নটাকে বদলে দেবো। তাহলে এক হয় আমি চিহ্নটাকে এরকম ঘুরিয়ে দিলাম, আর না হলে কি করবো? আমি এটাকে এক ঘর করে পাঠিয়ে দেবো। তাহলে কি করবো? দেখো সোডিয়াম, সোডিয়াম অব্দি আমাদের ঠিক ছিল। এবার ম্যাগনেসিয়ামকে আমি আগে পাঠিয়ে দেবো, আর অ্যালুমিনিয়ামকে আমি এক ঘর পিছিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা তারপর কি? তারপর আমাদের সিলিকন ঠিক ছিল, ফসফরাসকে আমি আগে পাঠিয়ে দেবো, সালফারকে আমি এক ঘর পিছিয়ে দেবো। তাহলে সালফার আর ফসফরাস কি হলো? ফসফরাস কিন্তু আমাদের আগে চলে গেল। ঠিক আছে, আচ্ছা তারপর কি? তারপর যেরকম আছে ক্লোরিন আর আর্গন। এইবার আমি কি করবো? এইবার যেরকম চিহ্ন হচ্ছিল আমাদের বাম থেকে ডান দিকে গেলে বাড়ে, সেরকম চিহ্ন কিন্তু আমি বসাতে পারবো, বোঝা গেল? তাহলে এইটা কিন্তু আমাকে করতে হবে। তাহলে আমাদের সোডিয়াম সব থেকে কম আর আর্গন সব থেকে বেশি। দেখি আর্গন সব থেকে বেশি, সোডিয়াম সব থেকে কম, কিন্তু সোডিয়াম ম্যাগনেসিয়াম না, এটা তাহলে হবে না। আচ্ছা সোডিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম, হ্যাঁ ঠিক আছে।
সিলিকন সালফার ফসফরাস, দেখো সিলিকন সালফার ফসফরাস, তাহলে কি হবে, এটা অপশন খ হবে। ঠিক আছে। আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে নিচের কোনটা একটা ল্যান্থানাইড মৌল, আর তারপরের কোশ্চেন কি আছে, নিচের কোনটা একটা অ্যাক্টিনাইড মৌল। এবার এগুলোর জন্য আমাকে তাহলে জানতে হবে যে কোনটা ল্যান্থিনাইড আর কোনটা অ্যাক্টিনয়েড, সেটা তো আমরা মুখস্থ করিনি। দেখো তোমাদের এই পার্ট থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্সেস কম আছে তুলনামূলক, ঠিক আছে, কারণ ল্যান্থিনাইড অ্যাক্টিনয়েড তোমাদের এখন অতটাও মুখস্থ করার দরকার নেই, বরং তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো, যেগুলো দেখবে তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করতে গেলে সহায়িকা বা আমাদের রায়ন মার্টিনের যে কোশ্চেন বাঞ্চ বা কোনো টিচারের কাছ থেকে করছো, যে অপশনগুলো দেখবে না ওই অপশনের দিকেই ঘুরে ফিরে তোমাদের কিন্তু আসবে, পুরো 14টা আসে না। আমরা জানি কি, আমরা জানি যে আমাদের ল্যান্থানয়েড কতগুলো থাকে। দেখো আমি বলে দিচ্ছি, আমাদের যে ল্যান্থানয়েড আছে ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা 4f এলিমেন্ট বলে থাকি, ঠিক আছে, ওটাকে আমরা কি বলি 4f এলিমেন্ট। কেন বলি সেটা তোমরা ক্লাস 11-এ জানবে। আর যেটা আমাদের অ্যাক্টিনয়েড আছে, ওই অ্যাক্টিনয়েডকে আমরা বলি হচ্ছে আমাদের 5f এলিমেন্ট, কি বলি 5f এলিমেন্ট, ঠিক আছে। এবার এই দুটোই কি থাকে, এটা থাকে আমাদের 14টা এলিমেন্ট, এখানে কতগুলো থাকে আমাদের 14টা এলিমেন্টস থাকে, ঠিক আছে, আর এখানেও কি থাকে আমাদের 14টা এলিমেন্টস থাকে, মানে মোট আমাদের কি এ ব্লকে আমাদের 28টা মৌল, ঠিক আছে। তাহলে এ ব্লক এলিমেন্ট আমি যদি বলি, তার মানে আমাদের এ ব্লক এলিমেন্টসে 28টা এলিমেন্টস কিন্তু আমাদের রয়েছে, ঠিক আছে। এইবার এদের এক্সাম্পল আমি যদি মনে রাখতে চাই, আমি এরকম একটা নিমোনিক্স ইউজ করতে পারি, কি, লালা সীতা প্রসাদ, কারোর নাম আছে লালা সীতা প্রসাদ, অ্যান্ড পুনম শর্মা, আর একটা মেয়ে আছে পুনম শর্মা, তাহলে দুজন ব্যক্তি গেল। ইউরোপ গয়ে, তারা ইউরোপ গেছিল, তभी ডায়রিয়া হো গে, ডায়রিয়া বানানটা এখানে আই হয়, বাট আমি ডি ওয়াই ধরেছি, কারণ কি আমাদের মৌলের চিহ্নটা ডি ওয়াই, ঠিক আছে। তারা ইউরোপ গেছে, তাদের ডায়রিয়া হয়ে গেছে, ঠিক আছে। অর টম, অন্য কয়েকজন আছে টম, ইউহি লুট গে, টমের ওই ইউরোপ, টমও হয়তো ইউরোপে গেছিল ওদের সাথেই, কিন্তু টমের কি হয়েছে, টমকে কেউ চুরি করে নিয়েছে, তার পকেট মারি করে দিয়েছে, তাই টম লুট গে, ঠিক আছে। তাহলে আমি কি বুঝবো, লালা থেকে এল এ সি ই পি আর, প্রাসাদ থেকে পি আর, অ্যান্ড থেকে কি আমাদের এনডি, পুনাম থেকে পিএম, শর্মা থেকে এসএম, ইউরোপ থেকে ইইউ, গায়ে থেকে জিডি, টি তাভি থেকে টিবি, ডায়রিয়া থেকে ডিওয়াই, হো গয়ে থেকে এইচও, ইআর, অরটাকে এ ইউ আর লিখবে না, ই ইউ আর লিখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওখান থেকে ইআর আসবে। এবং টমটা কি আমাদের টিএম, ইউহি কি আমাদের ওয়াইবি, ওয়াই থেকে গেস করবে যে ওয়াইবি, আর লুটগেয়ে থেকে এল ইউ, ঠিক আছে। এবার এগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে বেশ কয়েকবার। দেখো তোমরা অনেকেই এখনো তো ছোট, তো তোমাদের বারবার স্বভাব থাকবে যে আর কি, আমি এখান থেকেও কিছু পড়বো, ওখান থেকেও কিছু পড়বো, এরকম ভাবে তোমাদের বারবার না ইচ্ছা করবে যে আমি আলাদা আলাদা চ্যানেল থেকে একই জিনিস বারবার বারবার পড়ি, কিন্তু নিজেদের যে সেলফ স্টাডি না, সেটা তোমরা খুব কম করবে। আর এখানে কিন্তু সব থেকে বড় মিস্টেক, আমরা যে জিনিসগুলো তোমাকে শিখিয়ে দিচ্ছি, যে কোনো জায়গা থেকে তোমরা যখন পড়ছো, যদি এত অবধি এসে থাকো, তাহলে কি তুমি এখনো অবধি আমার লেকচার অনেক অবধি করেছো, তাহলে এখন কিছু তো শিখতে পারলে, এটাকে তোমাকে রিভাইজ করতে হবে যাতে তোমার মাথায় গাঁথে। হাজারটা লেকচার যদি তুমি দেখো একই একটা জিনিসের উপরে, তাহলে ওটা তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন দেবে যে আমি হয়তো শিখছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু তুমি শিখতে পারবে না, কারণ তোমার মাথায় ওই জিনিসটা গাচ্ছে না, গাঁথবে তখনই যখন তুমি বারবার করবে। তাই এগুলোকে কিন্তু তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। তো এখান থেকেও আমি বলে দিচ্ছি কোনটা বেশি ইম্পর্টেন্ট। দেখো ল্যান্থানাম তোমাদের অপশনে থাকতে পারে, সিই তোমাদের থাকতে পারে সিরিয়াম, ঠিক আছে, এখান থেকে তোমাদের থাকতে পারে হচ্ছে ইউ থাকতে পারে, আচ্ছা, আর কোনটা থাকতে পারে, আর এল ইউ থাকতে পারে, ঠিক আছে, ডি ওয়াই থাকতে পারে, ওয়াই বি থাকতে পারে, এগুলো আমি বেশি দেখেছি, যে কটা তোমাদের কোয়েশ্চেন এসছে তোমাদের টেস্ট পেপারে বলো, বা আমাদের যে রাইন মার্টিন সহায়িকায় বোধহয় একটা কোশ্চেন দেখেছিলাম আমি, যে নিচের কোনটি ল্যান্থানাইড মৌল, তার অপশন গুলোতে এগুলোই তোমরা মেজরলি পাবে, ঠিক আছে। তো এখানেও যেমন দেখো কোনটা দিয়েছে, যে নিচের কোনটি একটি ল্যান্থানয়েড মৌল, ইউরেনিয়াম না সিরিয়াম, হ্যাঁ দেখো সিই, দেখো সিই কিন্তু আমাদের এই লিস্টের মধ্যে ছিল, কোথায় গেল, এই যে সিই কি আমাদের এই লিস্টের মধ্যে ছিল, ঠিক আছে। আচ্ছা তারপর আমাকে যদি বলে যে আমাদের অ্যাক্টিনয়েড মৌল কোনটি, তাহলে আমি কি করে বের করবো, তাহলে অ্যাক্টিনয়েড বলছে আমাদের এনডি, আচ্ছা অ্যাক্টিনয়েডের নিমোনিক্সটাও দেখিয়ে দিই। অ্যাক্টিনয়েডের নিমোনিক্স কি, অ্যাক্টিনয়েড বলছে তনহাই পাকর ইউ নাহানে পৌঁছে আমেরিকা, তানহাই পে সে আমেরিকা স্নান করতে চলে গেছে, ঠিক আছে। তো এখান থেকে টিএইচ, এখান থেকে পিএ, এখান থেকে ইউ, এভাবে নিজের থেকে দেখে নিতে পারো। আমি বলে দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তাহলে হলুদ কালারের আমি আন্ডারলাইন করছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া ইম্পর্টেন্ট, ক্যালিফোর্নিয়াম। তারপর এফএম ইম্পর্টেন্ট, কারণ এর জেড হচ্ছে আমাদের 100, যদি কখনো বলে যে কোন মৌলের আমাদের পরমাণু ক্রমাঙ্ক 100, তাহলে সেটা হচ্ছে আমাদের এফএম, ঠিক আছে। তো এগুলোই তোমাদের আসতে পারে, আর এলারটা একবার দেখে নিতে পারো। চমকি বিজলি কড়কি, মানে তখন হঠাৎ করে বিদ্যুৎ কেঁপেছে, কোথায়, আমাদের ক্যালিফোর্নিয়াতে, ঠিক আছে, এটা হিন্দিতে লিখে ফেলেছি আমি, ক্যালিফোর্নিয়া মে, ঠিক আছে, এটা মে লেখা, মানে ক্যালিফোর্নিয়াতে বিদ্যুৎ কেঁপে উঠেছে, আর বিদ্যুৎ কি চমকে উঠেছে, ঠিক আছে। ইস্তারহা, এমন ভাবে চমকেছে যে কেউ হয়তো সিনেমা দেখছিল, আর বিদ্যুৎ কাঁপলে সিনেমা বন্ধ হয়ে যায় না, তো ফিল্মে, সিনেমাতে মধুস নোরা লড়কি, নোরা তো মনে থাকবে নিশ্চয়ই, তো নোরা কি একটা লড়কি, তাই নোরা লড়কি, মধুস মানে কি, ওই যে টিভির সিগন্যাল হট করে বন্ধ হয়ে গেছে, তো নোরা লড়কি কি হয়েছে, মানে টিভি সিগন্যালের জন্য এই ক্র্যাকিং চালু হয়ে গেছে, তো মনে হচ্ছে যেন নোরা
মাদবস হয়ে গেছে, ঠিক আছে, অজ্ঞান হয়ে গেছে, চলে গেছে ওই জায়গা থেকে, ঠিক আছে, এরকম ভাবে মনে রাখতে পারো। তো এখান থেকে আমাদের কি কোয়েশ্চেন দিয়েছে দেখছি, যে আমাদের বলছে নিচের কোনটি একটি অ্যাক্টিনাইড মৌল। দেখো আমি আন্ডারলাইন করেছিলাম না আমাদের ইউ, এই যে ইউ, এটা কিন্তু সবচেয়ে বেশি আসতে পারে, এর পরমাণু ক্রমাঙ্ক কত, 92। কেন আসতে পারে, কারণ এই ইউরেনিয়াম কিন্তু বারবার আমরা আমাদের যে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার সেখানে দেখতে পাবো, তো এটা কি একটা অ্যাক্টিনয়েড মৌল, ঠিক আছে। তাহলে আমি কি বলবো, এখান থেকে উত্তরটা হবে আমাদের ইউরেনিয়াম অ্যাক্টিনয়েড। এর জেড কত, এর জেড হচ্ছে আমাদের 92, পরমাণু ক্রমাঙ্ক কত, 92, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমাদের তীব্র তড়িৎ ধনাত্মক মৌল কোন পর্যায়ে কোন শ্রেণীতে উপস্থিত সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। দেখো তড়িৎ ধনাত্মক মৌল বলছে, তো যদি বলে তীব্র তড়িৎ ধনাত্মক তাহলে সবসময় বুঝবে আমাদের শ্রেণী 1 এবং শ্রেণী 2। শ্রেণী 1 এ কে থাকে আমাদের ক্ষার ধাতু, শ্রেণী 2 তে কে থাকে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এগুলোকে আমরা বলি কি তীব্র তড়িৎ ধনাত্মক, অর্থাৎ এদের তড়িৎ ধনাত্মকতা কিন্তু আমাদের বেশি। এরা যখন ভাঙবে তখন এরা কি করতে চায়, সোডিয়াম সবসময় ইলেকট্রন বার করে দিয়ে Na+ হতে চায়, ঠিক আছে। যদি আমি ম্যাগনেসিয়ামের কথা বলি তাহলে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন রিলিজ করে Mg+2 হতে চায়, ঠিক আছে। দেখো বাম থেকে ডান দিকে আমি যদি যাই তাহলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বৃদ্ধি পায়। তাহলে কি হবে, তড়িৎ ধনাত্মকতা আমাদের হ্রাস পাবে না। তাহলে কি হবে, আমাদের তড়িৎ ধনাত্মকতা আমাদের কি হবে, হ্রাস পাবে। এবার বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ধনাত্মকতা হ্রাস পাবে। তাহলে বাম দিকে তো সবচেয়ে বেশি পাবো, যত ডান দিকে যাব তত আমাদের কি কম তড়িৎ ধনাত্মকতা থাকবে। আর বাম দিকে তো তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি থাকবে। তাহলে সবার বাম দিকে কোন দুটো আমাদের শ্রেণী থাকে, 1 নম্বর শ্রেণী আর 2 নম্বর শ্রেণী। তাহলে এদের কি হবে, এদের হবে আমাদের যে ইলেকট্রোপজিটিভিটি সেটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম হবে, অর্থাৎ আমাদের তড়িৎ ধনাত্মকতা কিন্তু সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। তো এটা কিন্তু মনে রাখবে, এটা আমরা নেক্সট যে চ্যাপ্টারটা আছে আয়নীয় সমযোজী বন্ধন তখন একবার তুলবো, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, তীব্র তড়িৎ ঋণাত্মক। যদি তীব্র তড়িৎ ঋণাত্মক বলে তার মানে কি, বাম থেকে ডান দিকে গেলে আমরা সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি পাই। তার মধ্যে গ্রুপ 18 কে তো আমি ক্যান্সেল করে দেবো, তাহলে কে পড়ে রইলো, আমাদের গ্রুপ 17 পড়ে রইলো, গ্রুপ 16 পড়ে রইলো। তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে আমাদের গ্রুপ 16 হতে পারে, গ্রুপ 17 হতে পারে, 17 শব্দে বেশি, তারপর কি আমাদের 16, ঠিক আছে। তাহলে আমি কি বলবো, গ্রুপ 16 to 17। আচ্ছা, তারপরের কোশ্চেন কি বলছে, তারপরের কোশ্চেন বলছে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল। মেন্ডেলিফের পর্যায় সারণী বলেছে, তাহলে মেন্ডেলিফ কি করেছিল, পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বের উপর খেয়াল রেখেছিল। তাহলে কি এ, ওর সূত্রটাই কি ছিল, যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, ঠিক আছে। তাহলে এটা ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি। তখন কতগুলো এলিমেন্ট ফাইন্ড আউট ছিল, 63টা এলিমেন্টস। তখন কি নোবেল গ্যাস ছিল, নোবেল গ্যাস কিন্তু ছিল না, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, বলছে মেন্ডেলিফের পর্যায় সারণীর সংস্করণ। যদি সংস্করণ বলে তার মানে কি, কারেক্ট করার পর। তাহলে কারেক্ট করার পর কি হলো, আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। কে কারেকশনটা করেছিল, হেনরি মোজলে করেছিল, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল। দেখো তোমাদের সিলেবাসে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রন সংখ্যা, বা আমরা কি বলতে পারি, ইলেকট্রন সংখ্যা কোত্থেকে আসে, আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক থেকে, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু এটাই আসবে অপশনে, পারমাণবিক ক্রমাঙ্ক, বা কি বলতে পারি, আমি বলতে পারি আমাদের প্রোটন সংখ্যা, ঠিক আছে। তাহলে এইটা থাকতে পারে। এইবার এর সাথে এর যে এখানে আমরা বিভিন্ন ব্লক সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলাম, তাহলে তার জন্য আমাদের কি লাগতো, লাগতো হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এর উত্তরটা কি, অ্যাকচুয়ালি এর উত্তর বলা উচিত আমাদের ইলেকট্রন সংখ্যা, বা বলতে পারো পরমাণু ক্রমাঙ্ক, এবং সাথে বলা উচিত হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। তো এখানে কোনটা দেওয়া আছে, ভর সংখ্যা হবে না, পারমাণবিক ব্যাসার্ধ হবে না, নিউক্লিয়াসের আকার হবে না, কি হবে আমাদের মৌলের ইলেকট্রন বিন্যাস। সাথে তোমাদের বেশি আসবে কোনটা, তোমাদের দেবে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে মোজলে আমাদের বলেছিল যে পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে সবকিছু পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে সেই কারেকশনটা কিন্তু আমরা আমাদের যে সংস্করণ, বা আমাদের কি যে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল তাতে কিন্তু ইন্ট্রোডিউস করেছিলাম। আগেরটা আমি পারমাণবিক সংখ্যা করেছিলাম না, হ্যাঁ, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এটা। যদি বলে আধুনিক সংস্করণ, বা আমাদের কি বলে যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, তাহলে আমরা বলবো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। কিন্তু যদি বলে আমাদের মেন্ডেলিভ শুধু, তার মানে কি একদম প্রথমে যেটা রিলিজ হয়েছিল, তাহলে তখন আমরা বলবো পারমাণবিক ভর, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, আমাদের লাস্ট কোয়েশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে সংস্করণের মূল ভিত্তি সংশোধনে ভিত্তিটা কে সংশোধন করলো। অর্থাৎ আগে তো আমরা ভর নিয়ে কাজ করছিলাম, তারপর আসলাম আমাদের পারমাণবিক ক্রমাঙ্কতে, তাই তো। তাহলে এই যে আমাদের পারমাণবিক ভর থেকে পারমাণবিক ক্রমাঙ্কের সংশোধন হলো, এই সংশোধনটা কে করলো, এই সংশোধনটা করেছিল কিন্তু আমাদের হেনরি মোজলে, একটু আগেও আমি বলছিলাম। তাহলে এটা কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে হয়ে গেল কিন্তু আমাদের টপ 50টা কোয়েশ্চেনের প্র্যাকটিস। এই 50টা কোয়েশ্চেনের বাইরে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসার চান্সেস প্রায় নীল। তাও যদি বাইরে থেকে চলে আসে তাহলে সেটা কিন্তু তোমরা করতে পারবে, কারণ এরই অ্যারাউন্ডে কোনো কোয়েশ্চেন কিন্তু তাহলে তোমাদের আসবে, এর বাইরে আর কোনো কোয়েশ্চেন ফর্ম করতে পারে না। এবার আমি ঘুমোতে চলবো। তো থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আশা করি এরকম বাকি লেকচার্স গুলোতেও তোমাদেরকে পাবো। অ্যাটেন্ডেন্স কিন্তু তোমাদের কমে যাচ্ছে, ধীরে ধীরে ভিউজ কমছে, বাট সামনে কিন্তু তোমাদের পরীক্ষা, তাই সিরিয়াস হতে হবে। তো ফাঁকি মেরো না, আমিও চেষ্টা করছি পরীক্ষার আগে তোমাদের সিলেবাস শেষ করে দেওয়ার। তোমরাও এফোর্ট দাও নিজেদের তরফ থেকে, পড়াশোনাকে একটু নিষ্ঠার সাথে করো এবং ডিসিপ্লিন আনো জীবনে।
কনসিস্টেন্সি চাই, কনসিস্টেন্সি থাকলে তবেই কিন্তু তোমরা সফল হবে। এবং মাধ্যমিক তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, এটাই তোমরা কিন্তু একটা যদি ভালো স্কোর করো তাহলে আগামী দিনে কিন্তু তোমরা নিজেদের জীবনে একটা কনফিডেন্স নিয়ে এগোতে পারবে। এবং এরপরে তোমরা জানো যে তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমরা অনেকে সায়েন্স বা আর্টস এগুলো নেবে। যদি তোমার নাম্বার খুব কম থাকে তাহলে দেখা গেল তোমার স্কুলে তোমাকে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট দিচ্ছে না, এরকম প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করে। এই যাতে তোমার লাইফে কোনো প্রবলেম না হয়, যাতে তুমি যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে যে তোমার মাধ্যমিকের নাম্বার কত, তখন বুক চিতিয়ে বলতে পারো যে আমি এত নাম্বার পেয়েছি। তার জন্য এখন থেকেই পড়াশোনা চালাও। যদি তুমি মনে করো যে একদম শেষে গিয়ে খুব পড়বো তাহলেই হয়ে যাবে, হয় না কিন্তু সাধারণত। মানে অনেকের ক্ষেত্রে হয়ে যায়, বাট সেটাও একটা টাইম লাগে পার্টিকুলার। বাট ৭ খানা সাবজেক্ট প্রত্যেকের ক্ষেত্রে মাথায় রাখা কিন্তু অতটা ইজি না। তাই একদম শেষ মুহূর্তে কিন্তু ৭টা সাবজেক্ট ইকুয়ালি পুরো সিলেবাস তোলা, এটা কিন্তু একটা চারটেখানি কথা না। তার থেকে এখন থেকেই পড়াশোনা চালু করো, তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে। একদম শেষে গিয়ে ভালো রেজাল্ট আসে না, তখন আসে নিজের চেষ্টার উপর ভিত্তি করে সর্বোচ্চ পসিবল নাম্বার। ঠিক আছে? যাই হোক, আজকের জন্য এটুকুই। টাটা, গুড নাইট।